বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। আজকে ৩ নম্বর সভা এবং আমরা যে কজন অতিথি এসছেন তাদের সাদর অভ্যর্থনা জানাই এবং আমি আশা করব এই শ্রোতাদের সংখ্যা আপনাদের কারণে আস্তে আস্তে বেড়ে উঠবে। আমরা আজকে আরো বেশি খুশি যে আমাদের সভা পরিচালনার দায়িত্বে রয়েছেন ডক্টর শামীম আহমেদ এবং আজকের মূল বক্তা এবং আজকের সাবজেক্ট যার একদম অন্তর থেকে জোড়া শ্রী তরুণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আমাদের সভা প্রতিদিনের মতন আমাদের প্রার্থনা সভা দিয়ে প্রার্থনা সভাপতি হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আমার যেটুকুনি বক্তব্য আমি সেই দিয়ে আহ্বায়ক হিসেবে শুরু করে দিয়েছি। এবার সভার কাজ পরিচালনা করবেন আমাদের ডক্টর শামীম আহমেদ। বাকচক্রের পক্ষ থেকে সবাইকে জানাই সশ্রদ্ধ নমস্কার, প্রণাম। বাকচক্র বা চক্রবাক শব্দটার অর্থই আড্ডা। আর আড্ডার ব্যাপারটা বাঙালির কেন মানে মানুষেরই ভীষণ সহজাত এবং স্বভাবজাত। প্রাচীন গ্রিসের সেই সক্রেটিসের আড্ডা থেকে শুরু করে আপনারা যদি আফগানিস্তানে চলে যান বা ফ্রান্সে চলে যান, ফ্রান্সের ক্যাফেগুলো দেখেন, তাহলে তো মানে আড্ডা ছড়াছড়ি আর কি, এবং সেখান থেকেই যাবতীয় মণিমুক্ত সবই আমরা পেয়ে যাই। তো খুব সিরিয়াস বিষয় যেটা, সেটা হচ্ছে যে 19বিংশ শতাব্দীতে যে মানুষটি নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন, সেই শ্রী শ্রী রামকৃষ্ণের আড্ডাবাজ রামকৃষ্ণ, তাকে নিয়ে বলবেন
শ্রী তরুণ গোস্বামী। তরুণ গোস্বামী আপনারা সকলেই জানেন, পেশায় সাংবাদিক, দর্শনের ছাত্র, রাসেলের ভক্ত, শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্ত, বিবেকানন্দের ভক্ত এবং বিশেষজ্ঞ। তো আমরা এই ভূমিকা প্রলম্বিত বা বিলম্বিত না করে আমরা সরাসরি তরুণবাবুর কাছে চলে যাই। তরুণবাবু বলবেন তার বক্তব্যের বিষয় আড্ডাবাজ রামকৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় অধ্যাপক আহমেদ, শ্রদ্ধেয় সুজিত দা, আলোচনার বিষয়বস্তু আড্ডাবাজ শ্রীরামকৃষ্ণ। শঙ্করী প্রসাদ বসু এক জায়গায় লিখেছেন যে বাংলাদেশে নিশ্চয়ই আগামী দিনে অনেক রসিক মানুষ আসবেন, কিন্তু যতক্ষণ না তারা আসছেন শ্রীরামকৃষ্ণের রসিকোত্তম। ইতিহাসের অধ্যাপক নীলমণি মুখোপাধ্যায় বলছেন যে শ্রীরামকৃষ্ণ পাথর থেকেও রস নিংড়ে বের করতে পারেন। সারদামণিকে একবার শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি তাদের দেখো। পরাধীন ভারতের রাজধানী কলকাতা, বড় বড় ম্যানশন তৈরি হয়েছে, বিদ্যা নিকেতন তৈরি হয়েছে, আরোগ্য নিকেতন তৈরি হয়েছে, খাট বাট ইংরেজদের মতন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এরা পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে। তাদের সঙ্গে মিশে ঠাকুর দেখেছিলেন এই মানুষগুলো যদিও বিদেশি কায়দায় অভ্যস্ত, বড় বড় বাড়িতে থাকেন, 16 ঘোড়ার জুড়ি গাড়ি চড়েন, ইংরেজি পোশাক পরেন, ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরেন, সবই ঠিক আছে, কিন্তু মানুষগুলো ম্যাডা মারা, কথা বলে কোনো আনন্দ পাওয়া যায় না, কারণ অপরের মতকে সম্মানও করেন না আর নিজের মত নিয়ে সবসময় কথা বলতে অভ্যস্ত। এই মানুষগুলোর চৈতন্যের প্রয়োজন। 1886 সালের 1 জানুয়ারি তিনি আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের আর কি বলি, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হওয়া মানে জ্ঞানগম্যী হোক। জ্ঞানগম্যী যদি না থাকে, একটি মানুষ যখন বড় হয় তার বর্ধিত শৈশব হয়, সে কিছুতেই বেড়ে উঠতে পারে না মানসিকভাবে। তাই ঠাকুর আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক। কিন্তু চৈতন্যটা হবে কি করে? যদি ঠাকুর উপদেশ দিতেন, তাহলে কলকাতা শিক্ষিত মানুষ বলতো তোমার উপদেশ শুনবো না, তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, 7.5 টাকার পূজারী ব্রাহ্মণ, আমরা অনেক পাস দিয়েছি, ফলে তোমার কথা শুনবো না। তাই ঠাকুর এই আড্ডাটিকে বেছে নিলেন। সক্রেটিস থেকে শুরু করে শ্রী চৈতন্য, যারাই আড্ডা মেরেছেন তারা কোথাও হেসেছেন এমন কোন উদাহরণ আমরা পাই না। চৈতন্য চরিতামৃতে কোথাও নেই যে শ্রী চৈতন্য খিলখিল করে হাসছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ হেসেছেন। নন্দলাল বসুর লেখায় বারবার উঠে এসেছে হাস্যোচ্ছল শ্রীরামকৃষ্ণ। এবং দক্ষিণেশ্বরের ঘরে একেবারে সাধারণ ভাষায় অসাধারণ দর্শনের তত্ত্ব উপস্থাপিত করেছেন, যাতে মানুষের ভেতরটা আলোকিত হয়ে যায়। ক্রিস্টোফার ইসারু তার বিখ্যাত বই রামকৃষ্ণ এন্ড হিজ ডিসাইপলস, সেখানে বলছেন হি ওয়াজ এ ফেনোমেনন, অনন্য সাধারণ ব্যক্তিকে ফেনোমেনন বলা হয়। ম্যাক্স মিউলার তার গ্রন্থ রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেন্স, সেখানে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা তার কাছে ম্লান হয়ে যান। রবীন্দ্রনাথ লিখছেন বহু সাধকের বহু সাধনার ধারা, আর স্বামীজি বলছেন সম্পদ তব শ্রীপদ ভবগোষ্পদ বাড়িয়তায়। এই যে শ্রীরামকৃষ্ণ, তার যে চরিত্র, তার যে ব্যক্তিত্ব, তার যে মেধা, সেটি আমাদের আলোচনার বিষয়। আমাদের ত্রুটি এই যে আমরা ছবির মধ্যে তাকে বন্ধ করে রাখি, এবং যখনই ছবিতে বন্ধ করি তখনই মানুষ শ্রীরামকৃষ্ণ হারিয়ে যান। কিন্তু যদি আমরা কথামৃত মন দিয়ে পড়ি, দেখব প্রত্যেকটি পাতা থেকে একটি অনন্য মানুষ বেরিয়ে আসছেন, যে মানুষটিকে আমাদের বন্ধু বলতে ইচ্ছে হয়। তিনি নিজেই বলছেন যে 3টে কথা আমার বড় কাঁটা দেয়, কর্তা, বাবা, গুরু। আমি কারুর কর্তাও না, কারুর বাবাও না, কারুর গুরুও না, আমি ফেরেন্ডো। এই যে বন্ধুদের মতন মিশেছেন শ্রীরামকৃষ্ণ, সেটি আমাদের আলোচনার বিষয়। কেশবচন্দ্র সেনের জামাই লিখছেন যে আজকে স্টিমারে তিনি উঠেছেন, হুগলির ভাষায় কথা বলছেন, কখনো গান গাইছেন, কখনো সমাধিস্থ হচ্ছেন। এই যে আলোচনা হচ্ছে তার নেতা শ্রীরামকৃষ্ণ। উইলিয়াম হেস্টি, স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল, তিনি শ্রীরামকৃষ্ণের সমাধি দেখেছিলেন। এবং এই ঘটনাটি যদিও সকলেরই জানা, তবু আরেকবার বলছি, স্বামীজিদের ক্লাসে
একজন ইংরেজির মাস্টারমশাই ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা পড়াচ্ছিলেন। এক্সকারশনে কবির সমাধি হতো, কিন্তু সমাধিটি কি তিনি বোঝাতে পারেননি। ফলে ছাত্রদের প্রতি বিরক্ত হয়ে তিনি অধ্যক্ষকে বলেন, আপনি গিয়ে ক্লাস নিন। অধ্যক্ষ আসেন, কিন্তু তিনিও সমাধিটি বোঝাতে ব্যর্থ হন এবং বোঝাতে না পেরে শ্রীরামকৃষ্ণের কথা বলেন। তোমরা দক্ষিণেশ্বরে যাও, তাকে দেখে এসো, মনের পবিত্রতম অবস্থা হলে সমাধি হয়। স্বামীজি সেই রামচন্দ্র দত্তের কাছে যদিও শুনেছিলেন, তবুও তিনি যখন আরেকবার শুনলেন মাস্টারমশাইয়ের কাছে, তখন যাওয়ার ইচ্ছে হলো। একদিন দক্ষিণেশ্বরে পৌঁছলেন এবং তারপরে গুরু শিষ্য পরম্পরা একটি নতুন দিক ভারতবর্ষের ইতিহাসে খুলে গিয়েছিল। আমি সেদিকে আলোচনা করছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে ঘরটিতে বসে আড্ডা মারতেন, সেই ঘরটি অসাধারণ। মারি লুই বার্গ তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেইখানে সে ঘরের বর্ণনা দিয়েছেন। In times of laughter and play, in serious discussion, in moods of spiritual ecstasy, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening a spiritual lesson. এই যে কোনো জায়গাটিকে তিনি উৎসবে পরিণত করতে পারতেন এবং প্রত্যেকটি কথা মানুষকে অন্য স্তরে নিয়ে যেত, তাকে আধ্যাত্মিকভাবে আরো সবল এবং সচেতন করত। আমরা আলোচনা শুরু করব শ্রীরামকৃষ্ণের জন্মদিনকে ঘিরে। 1883 সালের 11ই মার্চ কলকাতা থেকে ভক্তরা এসেছেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে দক্ষিণেশ্বরে। বহু কীর্তনীয় এসেছেন, গায়ক এসেছেন এবং সেদিন ঠাকুর বলছেন মানসিক উদারতার কথা। অনেক প্রসঙ্গের মধ্যে একটি প্রসঙ্গ বলছেন যে যখন মানুষের মন উদার হয় না, সে খণ্ড হিসেবে দেখে, কিন্তু পূর্ণ জ্ঞানী দেখে সম্পূর্ণভাবে। একটি তার যে কোনো জিনিসের ইংরেজিতে যাকে বলে একটা প্যানোরামিক ভিউ তৈরি হয়, কিন্তু খণ্ডিত অবস্থায় কখনোই এটা তৈরি হয় না। এবং বোঝাতে গিয়ে তিনি জৈন দর্শনের অন্ধের হস্তি দর্শনের কথা বলছেন। এই যে মুখে মুখে দর্শন চর্চা, এটি শ্রীরামকৃষ্ণ ছাড়া কারুর মধ্যে দেখা যায় না। এতটাই অসাধারণ ক্ষমতা তার ছিল এবং তিনি ব্যাখ্যা করছেন যে কিভাবে তার পূর্ণতা জ্ঞানের মধ্যে আসে। আড্ডার মধ্যে দিয়ে তিনি মনুষ্য চরিত্রের একটি ছবি এঁকেছিলেন। একদিন অনেকে পৌঁছেছেন, মাস্টার মশাই পৌঁছেছেন সেখানে এবং চুপ করে বসে আছেন। গিরিশচন্দ্র বলছেন, দেখেছ আমরা সবাই কত কথা বলছি, কিন্তু মাস্টার চুপ করে বসে আছে। এই বলে শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ রসিক কথা করছেন। মুখলসা ভেতর বুঁদে, কান্তুল সে দিগল ঘোমটা নারী, আর পানা পুকুরে শীতল জল বড় মন্দাকারী। অনেক কথা যে বলে, সেই কথার 90% থাকে পরনিন্দা পরচর্চা। তাই বলছেন মুখলসা, ভেতর বুঁদে, সব জানে কিন্তু এমন একটা ভান করছে যেন কিছুই জানি না। কানে তুলসী পাতা দিয়ে দেখাতে চাইছে যে আমি কতখানি আমার ভক্তি কত বেশি। এবং যে নারী দিগল ঘোমটা পড়ে রয়েছেন, এরা কেমন? পানাপুকুরের শীতল জল বড় মন্দাকারী। পানাপুকুরের জলে স্নান করলে যেমন সর্দি হবেই, তেমনি এই মানুষদের সঙ্গে মিশলে বিপদ হবেই, কেউ আটকাতে পারবে না। এই যে অসাধারণ ভাবে মনুষ্য চরিত্রের ব্যাখ্যা করেছেন শ্রীরামকৃষ্ণ, সেটির প্রচার এবং প্রসার হওয়া দরকার শিক্ষিত মানুষের মধ্যে। আমরা সবসময় ভক্ত খুঁজি, ভক্ত নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুকে দেখবি দিনে রাতে। এই যে সাধুদের বা শ্রীরামকৃষ্ণের অ্যানালিসিস দরকার, সে অ্যানালিসিস তাদের প্রতি আমাদের টান আরো বাড়িয়ে দেয়। এই যে সাধারণভাবে কি সুন্দর বোঝাচ্ছেন। আমরা দর্শনে পড়ি যে গুরু পাওয়া কত কঠিন। গুরুকে পেতে হয়, সংস্কৃত ভাষা জানতে হয়, একেবারে নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতে হয়, তবেই সেই অনন্তের সন্দর্শন লাভ করা যায়। দর্শনের বহু বইতে সে তার বর্ণনা আছে। ঠাকুর একদিন বোঝাচ্ছেন যে কি করে সঠিক মানুষকে ধরলে সঠিক জায়গায় পৌঁছানো যায়। উদাহরণ দিচ্ছেন একজন বারবণিতার। একটি ছেলের বাবা মারা গেছে, অসীম দারিদ্র তাকে ঘিরে ধরেছে এবং সেই ছেলেটি চাকরির খুব দরকার। একটি অফিসে গেছে, গিয়ে বড়বাবুকে বলছে একটা চাকরি দেবেন। বড়বাবু বলছেন ইয়ার কি পেয়েছো, এখানে কি চাকরি নিয়ে আমি বসে রয়েছি, যাও বলে ভাগিয়ে দিয়েছে। যখন ছেলেটি চলে আসছে তখন সেখানকার
যে দরওয়ান তিনি বলছেন বাবা গোলাপিকে গিয়ে ধরো, গোলাপি হচ্ছে বড়বাবুর বিশেষ বান্ধবী, তাকে গিয়ে যদি ধরো তোমার কিছু ব্যবস্থা হতে পারে। তো সেই ছেলেটি এসে গোলাপিকে ধরেছে যে মা একটা ব্যবস্থা করো, আমার না খেতে পেয়ে মারা যাব। তখন গোলাপি বলেছে কোনো চিন্তা করো না, ব্যবস্থা হবে। তারপর সেই বাবুটি এসছেন গোলাপির কাছে। পরের দিন সকালবেলায় যিনি অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি কড়া নাড়ছেন যে দরজা খোলো, তুমি এখনই প্রস্তুত হয়ে নাও। তারপর তাকে নিয়ে অফিসে গেছেন, গিয়ে সাহেবকে বলছেন আপনি তো মানুষ খুঁজছিলেন, এই যে যোগ্যতম ব্যক্তি এই এখানে চাকরি করতে পারে। বলেই ঠাকুর বলছেন যে তোরা গোলাপিকে ধর। ভাবুন কোন এক কি সাধারণ উদাহরণ, কিন্তু কি অসাধারণ জায়গায় পৌঁছে দিলেন। গুরু সম্বন্ধে কত কথা বলা আছে। যদি সেই দার্শনিক চর্চায় যেতেন তাহলে গিরিশচন্দ্র ঘর থেকে চলে যেতেন, বলতেন দরকার নেই এখানে আসার। কলকাতা থেকে যে যুবকরা যায় তারাও থাকতো না, বলে আরে এই লোকটা উপদেশ দিতে বসে আছে। কিন্তু যখন তিনি এইভাবে কথাগুলো বলছেন, যখন এত অন্তরঙ্গ ভাবে বলছেন, তখন তার প্রতি টান বেড়ে যায়। ত্রৈলোক্যনাথ সান্যাল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে গান লিখেছিলেন, আমি চিনি না জানি না বুঝি না তথাপি তাহারে চাই, আমি সজ্ঞানে অজ্ঞানে পরাণের টানে তার পানে ছুটে যায়। এই যে ঠাকুরের প্রতি একটা পরাণের টান, সেটা কিন্তু কলকাতার মানুষ অনুভব করেছিলেন। তখন কলকাতার যে কটি দেখবার জিনিস ছিল তার মধ্যে অন্যতম শ্রীরামকৃষ্ণ, আলিপুরের পশুশালা, আদি ব্রাহ্ম সমাজ মন্দির, কর্নওয়ালিস স্ট্রিটের হিন্দু কলেজ এবং দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণ। এবং সেইখানে গেলেই দেখা যেত ঠাকুর কখনো গান করছেন, কখনো উপদেশ দিচ্ছেন, কখনো নিছক আড্ডা মারছেন, কখনো সমাধির গভীরে ডুবে যাচ্ছেন। এবং যখন সমাধিস্থ হচ্ছেন তখন তার বাঁ হাতটি বুকের ওপর এবং ডান হাতটি অনন্তকে নির্দেশ করছে, যেন বলতে চাইছেন সে যুগের মানুষ এবং আজ আগামী প্রজন্মকে যে তোমরা মনটাকে আকাশের মতো উদার করে দাও। এই যে ঔদার্য একটা দর্শন, সেটি শ্রীরামকৃষ্ণ শেখালেন এবং একেবারে আড্ডার মধ্যে দিয়ে। আরেক দিনের ভীষণ সুন্দর আড্ডা আছে। গিরিশচন্দ্র ঘোষ সকালে পৌঁছেছেন, সকালে পৌঁছে দেখেন ঠাকুর ঘরের মধ্যে টলছেন, সাথে দানা কালীপদ ঘোষ বিখ্যাত ক্ল্যারিওনেট বাদক। বলছেন দেখ আমি তো সকালে কোনোদিন আসিনি, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি এই লোকটি আমার মতোই মদ খায়। কালীপদ ঘোষ গেছেন, গিয়ে বলছেন আপনার কাছে মদ আছে? বলছে হ্যাঁ আছে, প্রচুর আছে, তবে বিষয় মদ নয়, ঈশ্বর মদ। গিরিশচন্দ্রকে ঠাকুর বহুবার অনুরোধ করেছেন তুমি হরি কথা বলো, গিরিশচন্দ্র নারাজ। পরে লিখছেন তিনি যখন বলতেন পা টিপে দিতে, আমি ভাবতাম এ কি আপদ। তো সেদিনও যখনই হরিকথার কথা বলা হয়েছে, আমি হরিকথা বলবো কেন, আমি সওদাগরি অফিসে চাকরি করি, কলাপট্টায় মুড়ে গিয়ে পান খাই, ঘটি ঘটি মদ্যপান করি, কুপাড়ায় যাই, আরে আমি তো খারাপ কথা বলবো, তুমি 7.5 টাকার পুজুরি ব্রাহ্মণ, তুমি কি বলবে? কিন্তু ঠাকুর নাচর পাবো, বলছেন না তোমাকে হরিকথা বলতেই হবে, দেখো ভালো কথা বলো। সেই দিন গিরিশচন্দ্র দেখলেন না, অন্য অভিজ্ঞতা হলো তার, শ্রীরামকৃষ্ণ গালাগালি দিচ্ছেন, এমন গালাগাল যে গিরিশচন্দ্র কিছুক্ষণ পরে কানে আঙুল দিচ্ছেন। দানা কালীকে বলছেন ওরে দানা, এসব উনি শিখলেন কোথা থেকে? শ্রীরামকৃষ্ণ এই ভাব চলতে লাগলো। কিছুক্ষণ পরে গিরিশচন্দ্র আমি মেনে নিচ্ছি, এই খিস্তিতেও তুমি আমার গুরু। সঙ্গে সঙ্গে হরিকথা শুরু হয়ে গেল। আসলে বিবেকানন্দকে দেখে আমেরিকার অনেকেই বলতেন স্বামীজি আপনি সন্ন্যাসী, কোথায় সন্ন্যাসীর যোগ্য চেহারা, ছুঁচলো মুখ, ছুঁচলো দাড়ি, লাল চোখ, এতখানি সহাস্য মেদ। স্বামীজি বলতেন আধ্যাত্মিক মানুষ আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। এই বলার সময় স্বামীজি চোখ ঝিকিয়ে উঠত। এই যে আনন্দটি স্বামীজি করেছেন সেটি পূর্ণতা পেয়েছিল শ্রীরামকৃষ্ণের কাছে। স্বামীজি কেমন ছিলেন? আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বলছেন বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণা দেব্য বোহেমিয়ান। তার চোখের কথাও ব্রজেন্দ্রনাথ লিখেছেন। ব্রজেন্দ্রনাথ লিখছেন বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দৃপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সেই দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহার অব্যাহতি ছিল না। খুব দুঃখ ছিল ব্রজেন্দ্রনাথের যে তার বন্ধু নরেন কেন একজন 7.5 টাকার পুজোরি ব্রাহ্মণের কাছে চলে গেলেন।
তারপর একদিন বৈশাখ মাসে তিনি দক্ষিণেশ্বরে পৌঁছেছেন। সেদিন আকাশ কালো করে বৃষ্টি এসেছে, চতুর্দিক ঢেকে গেছে জলে, এবং শ্রীরামকৃষ্ণ নানা কথা বলতেন ব্রজেন্দ্রনাথের সঙ্গে। ব্রজেন্দ্রনাথ পরে লিখছেন, আমি সেই দিন অনুভব করলাম যে আমার বন্ধুটি কোনো খারাপ জায়গায় এসে পৌঁছয়নি, এবং শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য, ঔদার্য তিনি সেদিন লক্ষ্য করেছিলেন। যে কোনো জিনিসের মধ্যে তার যে অন্তরঙ্গ ব্যবহার, সেটি আমাদের অনুসরণযোগ্য, এবং চেষ্টা করলেই হয়তো তার কিছুটা করা যায় বলে আমি বিশ্বাস করি। গরমকালে গিরিশচন্দ্র পৌঁছেছেন, তখন ক্যান্সার শরীরটাকে তছনছ করে দিয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে হাতে পুজোর জলটা নিয়ে দেখছেন কতটা ঠান্ডা, তারপর গিরিশকে দিচ্ছেন। এই যে অন্তরঙ্গতা ঠাকুরের ছিল, সেটি যে কোনো যুগের পক্ষে আমার মনে হয় অত্যন্ত দামি এবং অনুসরণ করার মতো। গিরিশচন্দ্রের চৈতন্য লীলা তিনি দেখতে যান 21শে সেপ্টেম্বর 1884 সাল। মহেন্দ্র মুখার্জির ঘোড়ার, তার যে দোকান ছিল ময়দার কল, সেখানে আসেন। তারপর ঘোড়ার গাড়িতে করে স্টার থিয়েটারে যান, এবং যখন কথা হচ্ছে রামচন্দ্র দত্ত এবং মাস্টার মশাইয়ের মধ্যে, তখন উপস্থিত সবাই বলছেন যে আরে আপনি জানেন বারবনি তারা অভিনয় করছেন। ঠাকুর কিন্তু কোনো প্রতিবাদ করছেন না, বলছেন আমি তাদের মধ্যেই মাকে দেখব। চৈতন্য সেয়েছে তো, নকল আতা দেখলে আসল আতার উদ্দীপন হয়। সেইখানে দাঁড়িয়েও মনটাকে ডাইভার্ট করে দিচ্ছেন। কোনো অবস্থায় তিনি নেতিবাচক কিছু শুনবেন না। অশ্বিনী কুমার দত্ত একবার বলেছিলেন, যখন ঠাকুর জানতে চান যে গিরিশচন্দ্রকে চেনেন কিনা, বলেন গিরিশ খুব ভালো করে জানি, যদিও চিনি না, তবে শুনেছি ঘটি ঘটি মদ খান। শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কৃত করে বলেছিলেন, তুমি না মাস্টার? মাস্টার অর্থাৎ তুমি তো ইতিবাচক দিক দেখবে, তাহলে তুমি এই নেতিবাচক ভাবের মধ্যেই পড়ে রয়েছ। এবং চৈতন্য লীলা দেখতে যান। কোথাও শুনেছেন তারা গিয়ে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে দেখা করবেন গ্রিন রুমে? থিয়েটার দেখা হলো, লোকে বেরিয়ে এলেন, শেষ হয়ে গেল। ঠাকুর বলেন গ্রিন রুমে যাবেন। বিনোদিনী মেকআপ তুলছেন, সেই অবস্থায় তিনি বিনোদিনীর কাছে পৌঁছান এবং আশীর্বাদ করে বলেন, মা তোমার চৈতন্য হোক। বিনোদিনীর যে আত্মজীবনী আছে, সেখানে বিনোদিনী শ্রীরামকৃষ্ণের তবে তার যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল সে সম্বন্ধে লিখতে গিয়ে বিনোদিনীর লেখায় আমরা পাই, তিনি লিখছেন, কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন জানি না, তবে মাঝে মাঝে এই বক্সে আমার তাঁর সহাস্য বদনখানি আমি দেখিতে পাইতাম। তিনি আমাকে দেখিয়াই আনন্দে নৃত্য করিতে লাগিতেন, বলিতেন বলো মা গুরু হরি হরি গুরু। তারপরে এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন, মা তোমার চৈতন্য হোক। এই যে একটা মানুষকে অ্যাসিওর করা, মাথায় হাত রেখে বলা যে তোমার জীবনটা শেষ হয়ে যায়নি, সেইখানে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। এবং তিনি গেছেন, চৈতন্যরা দেখেছেন, তখন গিরিশের সঙ্গে তার বন্ধুত্ব হয়নি, কিন্তু যখন প্রফুল্ল নাটক দেখতে গেছেন 14ই ডিসেম্বর 1884 সাল, তখন গিরিশের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। তিনি গিরিশের ঘরে গিয়ে গল্প করছেন এবং নানা গল্পে মেতে উঠেছেন। গিরিশচন্দ্র বলছেন যে আমি যেখানে বসি সেই জায়গাটা পাপে ভরে যায়, 7 ফুট মাটি অব্দি অপবিত্র হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বলছেন, যখন অন্ধকার ঘরে আলো আসে, সে একটু একটু করে আলো হয় নাকি একবারে আলো হয়ে যায়। গিরিশকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ যে তোমার গুরুতে কোনো প্রয়োজন নেই, তোমার গুরু হয়ে গেছে। এবং সেই থিয়েটারে যখন গিরিশের কাছে গেছেন, গিরিশের অভ্যাস ছিল যে যারা অভিনেতা অভিনেত্রী তাদের শ্রীরামকৃষ্ণের কাছে এনে তাদের দিয়ে প্রণাম করানো, কারণ অভিনেতা অভিনেত্রীদের কেউ সম্মান করত না। দুঃখ করে গিরিশ লিখছেন, লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। তাদের নিয়ে আসতেন শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ প্রণাম গ্রহণ করতেন। গিরিশ এরপর বলছেন, আপনি বিবাহ বিভ্রাট দেখবেন নাকি? ঠাকুরের কি উত্তর, তুমি কি পায়েসের পর শুক্তো খাওয়াতে চাইছো? ওই যে মনটা উপরে উঠে আছে, সেখান থেকে নামাবেন না। এক্সাম্পলটা ভাবুন, যারা প্রচুর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছে তারাও কিন্তু এরকম করে উপমা দিতে পারে না। একটি বই আছে উপমা রামকৃষ্ণস্য, বলা হয়তো কালিদাস উপমায় অসাধারণ উপমা ছিল তার, কিন্তু উপমা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। একটা উদাহরণ দিই আপনাদের। একজন সাহেব এসেছেন শিবনাথ শাস্ত্রীর সঙ্গে।
শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন গুরুকে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গা দিয়ে একটা স্টিমার যাচ্ছে, সাথে গাধা বোট বাঁধা। ঠাকুর বলছেন যে এই যে টেনে নিয়ে যাচ্ছে স্টিমারটা, ওটা হচ্ছে গুরু, আর গাধা বোট গুলো হচ্ছে সাধারণ মানুষ। তখন সেই সাহেব বলছেন যে আচ্ছা, যদি এই স্টিমারটাকে কেটে দেওয়া হয় কি হবে? তখন ঠাকুর বলছেন অনেক দিন লাগবে এই গাধা বোট গুলো চন্দননগর পৌঁছতে। সাহেব বলছেন তুমি এগুলো এঁকে শেখাও না কেন শিবনাথকে দেখিয়ে? ঠাকুর বলছেন ও বোকা, বুঝতে পারবে না। কিন্তু শিবনাথ কোনো প্রতিবাদ করছে না, কারণ ঠাকুর বোকা বলেছেন, সেটাই একটা আনন্দের জিনিস। কারণ শ্রীরামকৃষ্ণ কি করতেন, যে কোনো জায়গায় গিয়ে জায়গাটাকে নিজের মতো করে নিতেন। আমরা উদাহরণ দিই, 1882 সালের 5ই আগস্ট বিদ্যাসাগরের বাড়িতে গেলেন। বিদ্যাসাগরের জীবনে কোথাও রসিকতা আছে কেউ দেখেনি। যত বই আছে দেখবেন বিদ্যাসাগর খুব সিরিয়াস মানুষ ছিলেন। শ্রীরামকৃষ্ণ যাবেন, মাস্টার মশাইয়ের কাছে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। বিদ্যাসাগর জানতে চেয়েছিলেন এই কেমন পরমহংস। বিদ্যাসাগর তো প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি উদাসীন ছিলেন। তখন বলছেন মাস্টার মশাই, আমি ইনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকেন, তক্তা বসে শোন, মাছ ভাত খান, দাড়ি কামান, শীতকালে মেলোস্কিনের র্যাপার গায়ে দেন, চটি জুতো পরেন। এতটা শুনে বিদ্যাসাগর তাকে আসার অনুমতি দিয়েছেন। যখন পৌঁছেছেন বিদ্যাসাগরের বাড়িতে, তখন বিদ্যাসাগরকে দেখেই বলছেন এতদিন খাল বিল পুকুর দেখে এলাম, এখন সাগরে এসে পড়লাম। বিদ্যাসাগর বলেন তাহলে নোনা জল নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ বলেন নোনা জল নেবো কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যাসাগর। এই কথাটি কিন্তু ভারতীয় দর্শনের চূড়ান্ত একটি কথা, যে অবিদ্যার সাগর নয় বিদ্যার সাগর। কারণ ভারতীয় দর্শন বিদ্যা এবং অবিদ্যার মধ্যে ভাগ করেছে। যেটি শিখলে সব মানুষের মধ্যে সেই শক্তিকে দেখা যায়, সেটি বিদ্যা। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটি চাকুরির ক্ষেত্রে সাহায্য করে, অর্থ উপার্জনে সাহায্য করে, সেটি অবিদ্যা। এবং ভারতীয় দর্শন পরিষ্কার এই বিষয়। বিদ্যাসাগরের মতো একজন মানুষ যিনি প্রাতিষ্ঠানিক দর্শন অনেকটাই, শিক্ষা অনেকটাই পেয়েছেন, তাকে বলছেন তাহলে সাগরে এসে পড়লাম। দুজনের কথা চললো, ঠাকুর মিষ্টি খেলেন এবং সেদিন খুব আনন্দ। কেন আনন্দ? বিদ্যাসাগরকে দেখেছেন বলে নয়, যে বিশ্বাসের জন্য তিনি বিদ্যাসাগরের কাছে এসেছেন তার প্রমাণ পেয়েছেন বিদ্যাসাগরের টেবিলটার উপর। টেবিলে অনেক কটা চিঠি রাখা আছে। সেই চিঠিতে কেউ লিখছেন যে আপনি বাড়িতে না এলে আমাদের পরিবার ভাগ হয়ে যাবে। কেউ লিখছেন, একজন মাস্টারমশাই লিখছেন যে আমার কন্যা, আমার বোন, তিনি সদ্য বিধবা হয়েছেন, তিনি আমাদের সংসারে এসছেন, যদি বেতন না বাড়িয়ে দেন আমার পক্ষে সংসার টানা সম্ভব হবে না। কেউ লিখছেন স্কলারশিপের টাকা যদি আপনি না পাঠান পণ্ডিত মশাই, তারপর পড়া বন্ধ হয়ে যাবে। এই যে মানুষের জন্য প্রাণ কাঁপছে, সেই বিদ্যাসাগরকেই তিনি দেখতে এসেছিলেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের মাস্টারমশাইকে দেখতে আসেননি, তিনি দেখতে আসেননি সংস্কৃতের একজন পণ্ডিতকে, যার মানুষের জন্য প্রাণ কাঁদে। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আনন্দের এবং দেখবার বিষয়। এবং সেই জন্যে যখন ওই টেবিলের চিঠিগুলো লক্ষ্য করেছেন, সেই দেখে তার মন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে সৎ চিন্তায়। এবং বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন ব্রহ্মকে। স্বামী ফিলোসফির মাস্টার মশাই, ব্রহ্মকে জিজ্ঞেস করলে পাতার পর পাতা বলে যাবে। ঠাকুর আর্ধেক বাক্য ব্যবহার করলেন, তিনি এটো হননি। সবকিছু মুখে উচ্চারিত হয়েছে, কিন্তু ব্রহ্মকে কেউ উচ্চারণ করতে পারেনি, তার স্বরূপের কথা কেউ বলতে পারেনি। বিদ্যাসাগর বলে নতুন কথা শিখলাম। তারপর বিদ্যাসাগরকে গান গেয়ে শোনালেন। বিদ্যাসাগর কোথাও গান শুনেছেন এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আর কতখানি আড্ডাবাজ ভাবুন, একজনের বাড়িতে গেলেন সম্পূর্ণ অপরিচিত, আগে তার বাড়িতে যাননি কোনোদিন, সেইখানে গিয়ে গান গাইতে শুরু করলেন। এবং এত গলার, এত অসাধারণ গলা ছিল এবং গানের বিষয়বস্তু এত গভীর ছিল। শ্যামাসঙ্গীতি বেশিরভাগ গাইতেন, সেটি কিন্তু বিদ্যাসাগর চুপ করে শুনলেন এবং ঘরের মধ্যে যারা ছিলেন তারা সেই আনন্দ ধারা পান করছেন। যারা উপস্থিত ছিলেন শ্রোতৃমণ্ডলী, বিদ্যাসাগরের কাছে যখন চলে আসছেন তখনও যাবার আমন্ত্রণ জানিয়েছেন,
এবং বলছেন যে অন্য সময় তো জাহাজ তো আটকে যায় দক্ষিণেশ্বরে, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই জাহাজ চলে যেতে পারে। এত অন্তরঙ্গ ভাবে বিদ্যাসাগর মিশেছিলেন ঠাকুরের সঙ্গে। একদিনই দেখা হয়েছিল, বিদ্যাসাগর যেতে পারেননি বলে খুব দুঃখ করেছিলেন যে যদিও আসবে বললো কিন্তু এলো না। যেখানেই যাচ্ছেন দেখুন সেইখানেই একটা দাগ কেটে যাচ্ছে, ভুলতে পারছে না কেউ। তিনি যখন কলকাতায় প্রথম আসেন রামচন্দ্র দত্তের বাড়িতে, তার একটি বর্ণনা দিয়েছেন মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মধ্যম ভ্রাতা। রামচন্দ্রের ভাগ্নি ডিপথেরিয়ায় মারা গেছেন, ঠাকুর বাড়িতে আসবেন এই শুনেই যারা ব্রাহ্মণ ছিলেন তাদের কেউ কেউ বললেন, আরে এ তো গ্রেট গুস পরমহংস, আমরা দেখা করতে যাব না। কেউ বললেন কৈবর্তের মন্দিরের পূজারী, একে দেখা করতে যাওয়ার কিচ্ছু নেই। তিনি ঘরে এলেন, ঘরে তখন প্রায় অন্ধকার, এবং নিজের মনে হাসতে লাগলেন। অর্থাৎ কলকাতার তথাকথিত শিক্ষিত মানুষের ব্যবহার দেখে তার মনে হয়েছিল ক্যারিকেচার, তাই হাসছেন নিজের মনে। তারপর কথা বলতে শুরু করলেন এবং তিনি তিনটির মধ্যে ডুবে গেল। 3 দিন ধরে শুধু সেই আনন্দের এবং ঠাকুরের কথাই বলা হচ্ছে। থিয়েস্টিক কোয়ার্টারলি রিভিউ, প্রতাপ মজুমদার লিখলেন, পৃথিবীর দুজন শ্রেষ্ঠ বাগ্মী আমার বন্ধু, ডিসরেলি এবং গ্ল্যাডস্টোন। কিন্তু যখন এই হুগলির ব্রাহ্মণটির কাছে যেতাম, তিনি যখন হুগলির ভাষায় কথা বলতেন, তখন আমার বারবার মনে হয় আমার বিশ্ববিদ্যালয় এমন কি শিক্ষা আমাকে দিতে পারলো না যেটি এই মানুষটিকে দিয়েছে। তখন দেখি যে তিনি পবিত্র ছিলেন, তিনি আনন্দময় পুরুষ ছিলেন। এই যে আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ, ধর্মটা যে শুধুমাত্র নেতিবাচক নয়, এটা করো না, এদিকে যেও না, এটা এইভাবে পালন করতে হবে, তিনি সেইভাবে ধর্মকে নেননি। ধর্মকে জীবন চর্চায় পরিণত করেছিলেন, এবং শুধু পরিণত করেননি, যেখানেই যেতেন সেই জায়গাটি আনন্দে ভরে যেত। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধুকে যার কাছে গেলে মনে ঈশ্বরীয় ভাব হয়। বিবেকানন্দ যেমন মহাপুরুষের ডেফিনেশন দিয়েছেন, হি মাই কল এ মহাত্মা হুজ হার্ট ব্লিডস ফর দি পুয়ার, আদারওয়াইজ ইজ এ দুরাত্মা। ঠাকুর বলছেন মনে ঈশ্বরীয় ভাব হয়, অর্থাৎ আমি যে ভাব নিয়েই যাই না কেন, যে মুহূর্তে তার কাছে পৌঁছানো গেল সেই মুহূর্তে মনটা নিঃস্বার্থপরতায় ভরে গেল। এবং মন যখন নিঃস্বার্থ হয়, মন যখন পরার্থে কিছু করার সংকল্প নেয়, মন আনন্দে ভরে যায়। তাই জন্য বলা হয় আমরা আনন্দ থেকে আসি, আনন্দে থাকি এবং আনন্দে লীন হয়ে যাই। তার কারণই হচ্ছে আনন্দ আমাদের নিঃস্বার্থপর করে তোলে। শ্রীরামকৃষ্ণের যে আড্ডা, সেই আড্ডাতে গানের একটা বড় ব্যবহার হয়েছে। শুধু শ্যামা সঙ্গীত বা কীর্তনে তিনি গাননি, তিনি কেশবচন্দ্র সেনের কাছে গেছেন, তিনি দ্যুতি সংবাদ পরিবেশন করছেন, এবং দ্যুতি সংবাদ পরিবেশন করার সময় লাল পেরে ধুতিটাকে খুঁট থেকে ঘোমটার মতো দিয়েছেন। তো কেশব বলছেন যে এত লাল পরে এসছেন, বলেন কেশবের মনোরঞ্জন করতে হয় বলে এই লাল লাল পরে আসে। তখন যে কলকাতার সব মানুষ হাসতো তা কিন্তু নয়, যারা সব পেয়েছে তাদের মুখটা বেজার, আর যারা কিচ্ছু পায়নি তাদের দারিদ্রের ভারে নুব্জ। এই দুয়ের মধ্যে ব্যালেন্স করছেন শ্রীরামকৃষ্ণ, এবং কেশবচন্দ্র সেনের কাছে গিয়ে দ্যুতি সংবাদ পরিবেশন করছেন। তারপরে শ্যামা সঙ্গীত গেয়েছেন, কখনো কি রঙ্গে ঠাকুমা শ্যামা সুধা তরঙ্গিনী। অসাধারণ গান, খুব যে বেশি প্রচলিত তা নয়, কিন্তু অপূর্ব গানের কথা। আপনাতে আপনি থেকে মন গেয়েছেন, এবং বিভিন্ন রকমের গান গেয়ে তিনি মানুষকে, মনকে উচ্চ দর্শনে তুলে দিয়েছেন। সেই আড্ডায় নরেন্দ্রনাথ এসেছেন, যদিও সবচেয়ে কম, কিন্তু যখনই এসেছেন মাঝে মাঝে গান গেয়েছেন। এবং সেই গানটি শুধু যে ব্রহ্ম সঙ্গীত নয়, শুধু যে শ্যামা সঙ্গীত নয়, 2 বছরের বড় কবি রবীন্দ্রনাথের বহু গান তিনি শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছিলেন। মহাসিংহাসনে বসি, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এইসব গানগুলো শুনিয়েছিলেন স্বামীজি। মনে রাখতে হবে, স্বামীজি তার গুরুকে চিনতেন। তার গুরুর যে কোনো অবস্থাতেই আধ্যাত্মিক গান ছাড়া ভালো লাগে না তিনি জানতেন। সেই সত্ত্বেও তিনি 2 বছরের বড় কবির গান শুনিয়েছেন। নাই শোনাতে পারতেন,
এবং মাস্টার মশাই যে ঘটনাটির কথা উল্লেখ করেছেন, একবারই রবীন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছিল কাশীশ্বর মিত্রের বাড়িতে। সেদিন কি গান গেয়েছেন মাস্টার মশাই লেখেননি, এবং কথামৃতের কোথাও লেখেননি যেগুলি রবীন্দ্রসঙ্গীত। কারণ মাস্টার মশাইয়ের ব্রাহ্মদের প্রতি একটা রিজার্ভেশন ছিল, সেই রিজার্ভেশনের জন্য তিনি লেখেননি। কিন্তু স্বামীজি কলকাতা শহরে প্রথম রবীন্দ্রসঙ্গীতকে ব্রাহ্ম সমাজের বাইরে নিয়ে আসেন। ৫৭তম মাগোৎসবের অনুষ্ঠান প্রধান আচার্য মশাইয়ের বাড়িতে। স্বামীজির বয়স ২০ বছর, রবীন্দ্রনাথের ২২ বছর। তিনি গান শুনিয়েছিলেন উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে। দেবেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের উপস্থিতিতে সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে। এবং ঠাকুরের সেই ঘরটি গানে গমগম করত। স্বামীজির যে অসাধারণ গলা ছিল, যারা স্বামীজির গলা শুনেছেন, মাদাম এমা কালভে, তিনি তারপরে আত্মজীবনীতে লিখছেন যে কি অসাধারণ কণ্ঠ ছিল তার, এবং সে সুরেলা কণ্ঠ। কারণ তিনি গান শিখেছিলেন। গান শিখেছিলেন বলে যখন তানপুরাটি বাঁধছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন গান গাওয়ার জন্য, তানপুরা বাঁধা না হলে গান গাইছেন না। ঠাকুর বলাতে বলে যারা বোঝে না তারা এরকম করে। ঠাকুরকেও স্বামীজি যখন বলেছে, ঠাকুর বলছে দেখেছো, এই যে নরেন্দ্রের প্রতি তার যে সম্মান, তার যে স্নেহ ভালোবাসা, সেটিও কিন্তু বারবার এই আড্ডার মধ্যে প্রকাশ পেয়েছে। রাধাকান্ত দেবের ভাই গেছেন, ঠাকুর বারবার মাস্টারমশাইকে বলছে দেখো নরেন এসছে কিনা। রাধাকান্ত দেব যাচ্ছে, তার ভাই যাচ্ছেন, গিয়ে সদর দরজায় দেখছেন এখন এসে পৌঁছনি। তখন তিনি বিরক্ত হয়েছেন, কি পেয়েছেন বলুন তো, নরেন এলো কিনা, নরেন আসবে কিনা, এই খোঁজ নিচ্ছেন। আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? কিন্তু ঠাকুর কিছু বলেননি, কারণ নরেন আসবেন সেটাই তার কাছে খুব আনন্দের। কারণ আগামী দিনে নরেন মানুষের আনন্দের কথা শোনাবে। এবং যখন স্বামীজি বলবেন যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে আমি মৃত্যুকে জয় করতে পেরেছি, অসাধারণ কথা। whenever death approaches me, all weakness vanishes. I simply prepare myself, making ready to die. I have neither fear nor doubt nor thought of the external. I am as strong as that because I have touched the feet of God. এটি জীবনের সর্বোত্তম দর্শন। মানুষ ভোগ করতে চায়, তাই সে দীর্ঘদিন বাঁচতে চায়, তাই জন্য সে নিরোগ দেহ চায়। কিন্তু জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে মানুষ বলতে পারে যে আমার কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই, কারণ আমি হরিপাদ পদ্ম স্পর্শ করেছি, সেটি জীবনের আনন্দের চূড়ান্ত বিকাশ। এবং শ্রীরামকৃষ্ণ তার আড্ডার মধ্যে দিয়ে মানুষকে চিনিয়ে দিয়েছিলেন কলকাতার শিক্ষিত জনদের ঈশ্বর যার সমার্থ। ঠাকুরের কাছে মানুষ এবং ঈশ্বর হচ্ছে এক। যে মানুষের সেবার কথা বলছেন তিনি ভবতারিণী। গিরিশচন্দ্রকে একদিন বলছেন, সেটাও আড্ডার মুহূর্তে, যে সেদিন দেখলাম চিতপুরে মা দাঁড়িয়ে আছেন। গিরিশচন্দ্র বিরক্ত হলেন, পিছনেটা লাগার ইচ্ছে হলো, বললেন তাই তুমি মাকে দেখলে? কেমন কেমন দেখলে মাকে? শ্রীরামকৃষ্ণ সেই মার দেখাটাকে এলাবোরেট করছেন। দেখলাম মাথায় ফুল দিয়েছেন, তাতে উপর কাঁটা, পরিষ্কার শান্তিপুরি কাপড় পরেছেন, হাতে মুখে রং মেখে, হাতে থেলো মুখো নিয়ে মা বহু পুরুষের মনোরঞ্জন করছেন। আমি বললাম, মা তুই এইখানে এইভাবে? এই যে সকলের মধ্যে সেই ভবতারিণীকে দেখা, এটি শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা। যেদিন স্বামীজি ভবতারিণীকে মানেন, স্বামীজি ঠাকুরের খুব আনন্দ, নরেন মাকে মেনেছে, ওখানে পুজো করবে বলে না, ওই ভবতারিণীকে আজকে থেকে সে সকলের মধ্যে দেখবে। যেহেতু নরেন ব্রাহ্ম সমাজে যায়, সেহেতু বারবার তার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এসেছে, তাই কখনো থিয়েটারে শ্রীরামকৃষ্ণকে যাননি। ব্রাহ্মণরা শিখিয়েছিল যে থিয়েটারে মহিলারা অভিনয় করেন, অতএব ত্যাগ করাই ভালো। যেদিকে থিয়েটার, তার উল্টো ফুটপাত দিয়ে হেঁটেছেন। নিজের সম্বন্ধে বলছেন স্বামীজি যে এককালে যেদিকে থিয়েটার, তার উল্টো ফুটপাত দিয়ে হাঁটতাম, এখন স্বাচ্ছন্দ্যে বারবণিতাদের সঙ্গে এক গৃহে বাস করতে পারি। এই যে উত্তরণ ঘটানো, এটি শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। এবং বৈশিষ্ট্য বলেই যারা একবার তার কাছে গেছেন, তারা কেউ আর দূরে সরে যাননি। সেখানে গিরিশচন্দ্র ছিলেন,
সেখানে রামচন্দ্র দত্ত ছিলেন। ঠাকুর রসিকতা করে বলছেন, দেখো রামচন্দ্রকে 7 জন ঋষি চিনেছিলেন। আমার দুর্ভাগ্য এই যে আমাকে মাত্র 2 জন চিনলেন, একজন থিয়েটার করে আরেকজন মরা কাটে। রামচন্দ্র দত্ত ছিলেন অ্যানাটমির ডেমনস্ট্রেটর, অতএব মেডিকেল কলেজ তিনি মরা কাটতেন, ডিসেকশন, এবং গিরিশচন্দ্র তিনি থিয়েটার করতেন। কিন্তু এরা দেখবো যে কেউই ছেড়ে যাচ্ছেন না। প্রতাপ হাজরার মতো মানুষ ছিলেন। শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে শ্রীরামকৃষ্ণ যে পাথরটি দিয়ে বা যে শালগ্রাম শিরা দিয়ে গিরিশচন্দ্রকে ভক্ত ভৈরবে পরিণত করেছিলেন, সেটি প্রতাপকে দেখাননি। কারণ প্রতাপকে দেখালেই প্রতাপ সেটি মেরে দিত এবং পরে বেঁচে দিত। কিন্তু সেই প্রতাপ হাজরাকেও তিনি কাছে আসতে দিয়েছেন, কারণ সকলকে নিয়ে চলতে হবে। যে মানুষ সিনথেসিস অফ মাইন্ডের কথা বিশ্বাস করেন, সে মানুষ বিভিন্ন মানুষকে কাছে আসতে দেয়। এবং সিনথেসিস অফ মাইন্ডে কিভাবে বিশ্বাস করতেন, একটি আড্ডায় সেটি উঠে এসেছিল। জাতপাত নিয়ে কথা হচ্ছে। জাতপাত যেমন এখন একটা বড় সমস্যা, তখন আরো ভয়াবহ সমস্যা ছিল। শ্রীরামকৃষ্ণ 2টো লাইন খরচ করেছেন জাতপাতের সমস্যা থেকে বেরিয়ে আসার কথা বলতে। বলছে জাতপাত যায় কি গো, ভালোবাসায় চলে যায়। অন্য কিছু বললেন না, যে জাতপাত, এবং সেটাও আড্ডা থেকেই উঠে এলো, যে জাতপাত ভালোবাসায় চলে যায়। যদি একবার মানুষের প্রতি টান তৈরি হয়, যদি একবার মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয়, তাহলে জাতপাতের বোধ আর থাকে না। এই আড্ডা থেকেই গিরিশচন্দ্র একটা নাটক বেরিয়ে এসেছিল, বিল্লমঙ্গল। শ্রীরামকৃষ্ণ দেখে যাননি, কিন্তু বিল্লমঙ্গল শুনে গিয়েছিলেন গিরিশের কাছে। সেখানে একটি অসাধারণ গান আছে, সেই গানটি শ্রীরামকৃষ্ণ শুনেছিলেন। ওঠা নাবা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নে যায় কি জানে। কোথাও ভীষণ ঘুরন পাক, চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে, দুনিয়া দেখে ফাঁক। কোথাও তত্তরে ধায়, ভাসিয়ে নে যায়, টান পড়েছে কি টানে, ওঠা নামা প্রেমের তুফানে। যে কোনো সাধকের মনে এটি আসতে বাধ্য। সাধক মানে যে মন দিয়ে কোনো কাজ করছে, মন দিয়ে কোনো দর্শনকে অনুসরণ করছে, মন দিয়ে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছে, প্রথমেই তার বাধা আসতে শুরু করে। এবং কাছের লোকের কাছ থেকে বাধা আসে। তাই ওঠানামা প্রেমের তুফানে, টানে প্রাণ যায় রে ভেসে, কোথায় নিয়ে যায় কি জানে। যখন সে কাজ করছে তার মধ্যে, তখন আর কোনো সময়ের জ্ঞান থাকে না, এতটাই তার মধ্যে সে ডুবে আছে। তারপর সে যখন সমালোচিত হতে থাকে, সে মানসিকভাবে তছনছ হয়ে যায়, ভেঙে যায়। এক সময় নিজের প্রতি আস্থা ফিরে পায়, এবং যখন সে আস্থা ফিরে পায়, তখন সে কাজটিকে এগিয়ে নিয়ে যায়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে খুব যখন ঝড় ওঠে, তখন মাঝি এবং মাল্লা তারা আপ্রাণ চেষ্টা করে নৌকাটাকে টিকিয়ে রাখে। তারপর যখন ঝড় চলে যায়, সেই মাল্লা একটা পাল তুলে দেয় এবং মাঝি বলে আমার জন্য তামাক সাজ। জীবনটাকে এইভাবে নেওয়া। জীবনের নানা সমস্যা আছে, জীবনের নানা যন্ত্রণা আছে, নানা ওঠা পড়া আছে, কিন্তু এই গল্পর ছলে তিনি মানুষকে মনটা হালকা করে দিতে পারতেন। রামচন্দ্র দত্তের মেয়ে মারা গেছে, তিনি আড্ডায় গিয়ে পৌঁছেছেন, ভুলেই গেছেন মেয়ে মারা গেছে। বুঝতে পেরেছেন কতখানি গভীর সেই কথা, কতখানি মন থেকে স্পর্শ করা, যে তিনি ভুলেই গেছেন যে একটি সন্তান বিয়োগ তার হয়েছে। কারণ ঠাকুর মনটিকে একেবারে সম্পূর্ণ ভরিয়ে দিয়েছিলেন। বিনোদিনীর লেখায় ঠাকুরের কথা তাই বারবার উঠে আসে। বিনোদিনীকে সামনের দিকে ঠেলে দিয়েছিলেন তোমার চৈতন্য হোক বলার মধ্যে দিয়ে। গিরিশচন্দ্রের একটি জীবনের ঘটনা ঘটেছিল। গিরিশের তো বারবার মনে হতো যে তিনি যা পাপ করেছেন, সেই পাপের জন্যই ঠাকুরের ক্যান্সার হয়েছে, এই পাপ কোনোদিন যাবে না। একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন যে রসুন যেখানেই রাখা হোক না কেন, তাকে যতই আগুনে স্যাঁতলানো হোক না কেন, তার গন্ধ থাকবেই। অর্থাৎ কিছুতেই সেটা যায় না। বলতে গিয়ে বলছিলেন বাটিটাই যদি সোনার হয়, তাহলে রসুনের কোনো গন্ধ তার মধ্যে আসে না। সে আধার যদি সেই রকম হয়, তাহলে সেই আধার কিছুই তাকে স্পর্শ করে না। গিরিশের সেই আধারটিকে তিনি তৈরি করে দিয়েছিলেন। গিরিশ যা ছিলেন তাই ছিলেন, শুধু সেলফ কনফিডেন্স শ্রীরামকৃষ্ণ ঢুকিয়ে দেন, আত্মবিশ্বাস ঢুকিয়ে দেন, এবং গিরিশচন্দ্র নটগুরুতে পরিণত হন।
তার দেহত্যাগের পর শিশির ভাদুরী লিখেছেন যে তিনি ছিলেন বঙ্গ রঙ্গমঞ্চের জনক। যখন বঙ্গ রঙ্গমঞ্চ ধুলোয় গড়াগড়ি যাচ্ছিল, গিরিশ সেই বঙ্গ রঙ্গমঞ্চকে আগলে তাকে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন জনক, এর খুড়ো জ্যাঠা কেউ কোনো কালে ছিল না। যেভাবে গিরিশচন্দ্র নেতৃত্ব দিয়েছেন রঙ্গমঞ্চকে, শিশির ভাদুরী লিখছেন যখন তিনি বলতেন আমার সাজানো বাগান শুকিয়ে গেল, গিরিশ ছাড়া 4 জন কথা বলেছেন। যখন দানিবাবু বলতেন গিরিশ ঘোষের ছেলে, তখন মনে হতো তার মধ্যে একটা পরিশীলিত শিক্ষা রয়েছে। যখন অমরেন্দ্রনাথ বলতেন তখন তার মধ্যে ছিল একটা অহংকার, দম্ভ। আর গিরিশ যখন বলতেন তখন মনে হতো যে সত্যি তার সাজানো বাগানটি শুকিয়ে যাচ্ছে বা শুকিয়ে গেছে। এই যে উজাড় করে দেওয়া, শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন জীবনের যে কোনো কাজ হচ্ছে আসলে পুজো, এবং সেটি আড্ডাবাস হিসেবে তাই তিনি এতটা সফল। যখন শরীর তছনছ হয়ে গেছে, কাশীপুর উদ্যানবাটিতে আছেন, তখন একদিন গিরিশচন্দ্র দেবেন মজুমদারকে নিয়ে পৌঁছেছেন, এবং দেবেন মজুমদার গিরিশচন্দ্র জিজ্ঞেস করছেন কেমন আছেন আপনি? ঠাকুর বলছেন ভালো নেই, এতটাই গলায় কষ্ট যে ঠিক খাবারও খেতে পাচ্ছি না। ঘর মধ্যে যারা ছিলেন তারা অত্যন্ত যন্ত্রণা পেয়েছেন ঠাকুরের কথা শুনে। দেবেন মজুমদার তখন বলছেন কই, আমি তো দেখছি আপনার কোনো কষ্ট নেই, আপনার সারা দেহ দিয়ে একটা আনন্দের হিল্লোল ধ্বনি বয়ে যাচ্ছে। ঠাকুর একগাল হেসে বলছেন এ শালা ঠিক ধরে ফেলেছে। কোন অবস্থাতে তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। রাত্রিবেলায় খবর নিচ্ছেন যে নরেন, শরৎ এবং কালী কোথায় গেল। রাত্রিরে 3 জন নেই কাশীপুর উদ্যানবাটিতে। তার মনে হলো আবার তারা পূর্বাশ্রমে ফিরে গেছেন। তখন পরের দিন এসে শরৎকে ধরেছেন। শরৎ বলল আগে আমরা পিরুর হোটেলে গিয়েছিলাম, সেখানে নরেন কি অর্ডার দিল না নিষিদ্ধ পক্ষীর মাংস আর মোগলাই পরোটা। মানে দুটোই তখনকার দিনে একেবারে খেলে সাংঘাতিক অপরাধ। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন শরৎ কি করেছে? বললেন আগে আমরা আমি মুখে দিয়েই ফেলে দিলাম। বললেন ভালো করেছিস, তোরা নৈষ্ঠিক ব্রহ্মচারী সব খেতে নেই। কালী কি করলো? কালী ছুলোই না। আর নরেন কি করলো? নরেন তো নিজেরটা খেলোই আমাদেরটাও খেয়ে নিল। ঠাকুর তখন উত্তরে বললেন এ ঠিক কাজ করেছে, কারণ সে তো কিছুদিন পরেই বিদেশে যাবে। যখন বিদেশে যাবে তখন যদি বলে আমি এটাকে ছুঁই না, এটা খাই না, এখানে মিশবো না, তাহলে পত্রপাঠ দেশে ফেরত দেবে। কারণ সেই মানুষটি আগামী দিনে বলবেন upon the banner of every religion will soon be written in spite of great resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতান শান্তি। এই কথা যিনি বলবেন তিনি যদি কোনো ছুতমার্গের মধ্যে থাকেন তাহলে বড় গন্ডগোল। কলকাতায় ফিরে এসছেন নরেন্দ্রনাথ সেন, ইন্ডিয়ান মিররের এডিটর, বলছেন কি খেতে ও দেশে? স্বামীজি বলছেন যা পেতাম তাই খেতাম। আলাসিঙ্গা পেরুমল লিখছেন আমরা 4টি কারণে একে বিদেশে পাঠিয়েছিলাম। প্রথমত এর সমুদ্র পার হওয়ায় কোনো আপত্তি ছিল না। দ্বিতীয়ত সুন্দর ইংরেজি বলতে পারতেন। তৃতীয়ত খাওয়া নাড়ায় কোনো বাই ছিল না। আর চতুর্থত তিনি আনন্দময় পুরুষ ছিলেন। এই 4টি শ্রীরামকৃষ্ণের স্কুলে দীর্ঘ আড্ডার ফল, এবং আড্ডার মাধ্যমে যে শিক্ষা দেওয়া যায় সেটি শ্রীরামকৃষ্ণ তৈরি করে দিয়েছিলেন। এখন যদি মাস্টার মশাই একটু আড্ডা ক্লাসে মারতেন তাহলে ছেলে মেয়েরা অনেক বেশি শিখতো, কিন্তু তারা শিখলো না। ঠাকুর আবার আড্ডায় বলছেন কাদের ত্যাগ করে চলতে হবে। বলেন দেখো বড় মানুষ, খ্যাপা ষাঁড়, কুকুর, এদের সব এড়িয়ে চলতে হবে। আর পাগল বলছেন দেখো বড় মানুষ কেমন জানো তো, প্রথম দিনে খুব খাতির করবে, তারপর দিন চিনতেই পারবে না। অতএব ভাবে এদের এড়িয়ে চলো। রাস্তাতে খ্যাপা ষাঁড় এগিয়ে আসছে তাকে মুখে শব্দ করে সরিয়ে দিতে হয়। কুকুর যখন ছুটে আসে যে পাগলা হয়ে গেছে তাকেও সেই সরিয়ে রাখতে হয়। আর পাগল যদি যায় তাকে গায়ের পিঠে হাত বুলিয়ে খুঁড়ো কেমন আছে বলে সরিয়ে দিতে হয়। কি প্র্যাকটিক্যাল সেন্স ভাবুন। যারা কলকাতা শিক্ষিত মানুষ তাদের চোখ খুলে দিচ্ছে যে জীবনটা মানে প্রসারণ। বিবেকানন্দ বলছেন না এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ।
love is expansion, selfishness is contraction. So love your fellow man because that is the law of life. এই যে জীবনটা ল অফ লাইফ হচ্ছে এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশনটা জীবনের সব ক্ষেত্রে আসে। এতখানি চোখ ছিল তার যে শারদামণিকে শিখিয়েছিলেন কিভাবে কাঁচিটাকে রাখতে হয়, নরেন্দ্রনাথকে শিখিয়েছিলেন কিভাবে ভালোবাসতে হয়, লাটুর মধ্যে একটা মিরাকল তৈরি করেছিলেন, কালীর মধ্যে একটা ধ্যানী ব্যক্তিকে তৈরি করে দিয়েছিলেন। সবকিছুই ছিল শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে। মনটাকে তুলে ধরো, জগৎ সর্বম দুঃখময়ম জগৎ, জগতে তো দুঃখ থাকবেই, কিন্তু তার উপরে উঠে যাওয়া। শারদামণি একদিন একটি স্বপ্ন দেখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বেলুর মঠে নীলাম্বর বাবুর বাড়ির পাশে তত্তর করে নেমে নদীতে হারিয়ে গেলেন, পাশে গঙ্গা হারিয়ে গেলেন। তারপরে স্বামীজি যাচ্ছেন এবং স্বামীজি গিয়ে সেই যে পবিত্র গঙ্গা জল সেটি ছিটিয়ে দিচ্ছেন, যারা পাড়ে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে তাদের রামকৃষ্ণ মন্ত্রে স্বামীজি শুদ্ধ করছেন। আর তো 48 ঘন্টা পরেই দোল, এবং সেটি একটি অসাধারণ তিথি ভারতবর্ষের। এবং সেদিন মনগুলো, শুধু বাইরে আমরা রঙিন হই না, আমাদের মনগুলো রঙিন হয়ে যায়। আর যখনই মন রঙিন হয়ে যায় আমরা তখন সর্বজনীন মানুষে পরিণত হই, ইউনিভার্সাল ম্যান। এবং এই ইউনিভার্সাল ম্যান হওয়াটি এখনকার দিনে সবচেয়ে বেশি প্রয়োজন। তাই স্বামীজি ওই রামকৃষ্ণ জল ছিটিয়ে দিচ্ছেন। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন তুমি যেভাবে খুশি পড়াও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সাথে রামকৃষ্ণ পড়িও। রামকৃষ্ণ মানেই আনন্দ, রামকৃষ্ণ মানেই শ্রদ্ধা, রামকৃষ্ণ মানেই ভালোবাসা, রামকৃষ্ণ মানেই কোনো পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে দেওয়ার শপথ। সেই আলো যেন আমাদের একটু আলোকিত করে, সেই পুত গঙ্গার বাড়ি আমাদের যেন স্পর্শ করে এই পবিত্র মুহূর্তে আমাদের মনগুলোকে আরো সুন্দর করে দেয়। ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুনলেন এতক্ষণ, মানে বক্তৃতা নিয়ে কোনো মূল্যায়নের অবকাশই নেই, এতটাই সুন্দর ও মনোজ্ঞ, এবং আমরা সবাই শুনছিলাম, খুব মন দিয়ে শুনছিলাম। আপনারা যদি কেউ কিছু সংযোজন করতে চান বা যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে দয়া করে একটু সেটা বলবেন, আমরা মাইক্রোফোন এগিয়ে দেব। তরুণবাবু তার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আমি তরুণকে ধন্যবাদ দিই, অসাধারণ বললেন। আমার মনে হয় এখানে সকলেই যারা উপস্থিত সকলেরই খুবই ভালো লেগেছে। আর আমি একটা প্রসঙ্গ বলতে চাইছিলাম, তার আর্ধেক উত্তরটা কিন্তু আপনার বক্তৃতা দিয়ে পেয়ে গেছে। আর বাকি যেটুকু, এইটুকু বলার জন্য বললাম, এই আমরা যে এই এখন অনুষ্ঠান বা চক্রে করছি, সেটা আমরা যখনই কোনো বাইরে যাই, কোথাও অপরচুনিটি পেলে এই নিয়ে আমরা বলি, আলোচনা করি, জাস্ট স্প্রেড করার জন্য নয়, জাস্ট নিজেদের স্যাটিসফ্যাকশন দিতে। সেই এরকম একটি আলোচনার সময় এক অতি গুণী ব্যক্তি, অ্যাপারেন্টলি গুণী ব্যক্তি, শিক্ষিত, খুব ভালো চাকরি বাকরি করেছেন, এখন রিটায়ার্ড, খুবই পরিচিত, সাহিত্যেও তার প্রচুর অনুরাগ। তিনি হঠাৎ আমাদের বলতে সুজিত আমার সঙ্গে ছিল, সেই জন্যে হঠাৎ বললেন যে, শুনলেন যে আমরা আলোচনা করছি, হঠাৎ খেপে গিয়ে বলছে, কেন খেপে গেলেন আমি জানি না, বলেন যে তাহলে রামকৃষ্ণ সম্বন্ধে আপনাদের একটা কথা বলি। হ্যাঁ বল। ওর মতো অকাট গোয়ার মুখ্য লোক কি করে যে আপনারা অ্যাকসেপ্ট করেন আমি বুঝতে পারি না। আর উনি কিভাবে শিক্ষাগুরু হলেন, তাহলে এই কোয়ালিটি, তার উত্তর তো আপনি আগেই দিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, উনি নাকি তার স্ত্রীর ওপর এতখানি অত্যাচার করেছেন, এটা নাকি ঐতিহাসিক সত্য, যেটা সেইভাবে প্রকাশ পেত না। আর 4 নম্বর, যে এই যে রামকৃষ্ণ মিশন সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই এই জন্য বিবেকানন্দ কৃতিত্ব প্রাপ্য, কিন্তু এই যে কোটি কোটি টাকার লেনদেন যে ওখানে হয়, সেই অ্যাট্রাকশনেই যে কিছু লোক হয়তো যাতায়াত করে, এছাড়া ওদের কি কন্ট্রিবিউশন আছে। এবার আমার প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা করেছিলাম, উই ইগনোরড ইট, আমরা এর কোনো তর্কে যাইনি। তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে এটাকে ইগনোরই করবো না অন্যভাবে কিছুভাবে কমব্যাট করার চেষ্টা করবো? দেখুন, প্রথম কথা হচ্ছে ইগনোর করাটা আমি বিশ্বাস করি না।
তার কারণ হচ্ছে যে ঠাকুর বলতেন না যে মূলো খেলে মূলো ঠেকুর ওঠে। বেশ কিছু মানুষ আছেন তারা না জেনে মন্তব্য করাটাকে খুব বড় কাজ বলে মনে করেন। বার্ট্রান্ড রাসেল এই সম্বন্ধে অসাধারণ মন্তব্য করেছিলেন। কিছু কিছু মানুষ আছেন তারা মনে করেন opposition to authority is essentially meritorious and unconventional opinions are bound to be true. শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ম্যাক্স মুলার বলেছেন, রোমারোলা বলেছেন, ইশারুট বলেছেন, সেটি তো বলেছেন আমি বললাম। উইলিয়াম ডিগবি বলে ইতিহাস লেখার জন্য উইলিয়াম ডিগবির যে বই রয়েছে তার প্রথম লাইন হচ্ছে রামকৃষ্ণ ওয়াজ আনসিভিল অ্যান্ড ইলিটারেট। এবং তিনি বলেন যে ইংরেজরা যেখানে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা সব জায়গায় শিক্ষার প্রসার ঘটিয়েছে এবং দুজন শ্রেষ্ঠ ইংরেজ তৈরি করেছেন মডেল হিসেবে, একজন কবি রবার্ট ব্রাউনিং আর একজন ঐতিহাসিক দার্শনিক অর্থনীতিবিদ রাস্কিন। এই দুজন তারা তৈরি করেছেন। এবং তারপর তিনি সাহেবদের ভজনা করে যান। শেষ অধ্যায় কনক্লুডিং চ্যাপ্টারের প্রথম লাইন হচ্ছে illiterate Ramakrishna, in comparison to whom the brightest intellects of Europe are mere gropers in the dark. এই বইগুলো এরা পড়েন না। আর শ্রীরামকৃষ্ণের প্রতি সাধারণ মানুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, যে আমি এত জানি প্রকাশ করতে পারলাম না, আর এই লোকটা কিছু না জেনে প্রকাশ করছে। তাও তো আপনার যিনি বন্ধু তিনি ঠাকুরকে মৃগী রুগী বলেননি। গিরীন্দ্র শেখর বোস, একসময় তো বলা হতো যে শ্রীরামকৃষ্ণ সিজোফ্রেনিক। অমৃতবাজার পত্রিকা বহুবার শ্রীরামকৃষ্ণের সিজোফ্রেনিয়া নিয়ে লিখেছেন। গিরীন্দ্র শেখর বসু একটি আর্টিকেলে লিখেছিলেন যে আমি মানতে রাজি আছি যে তিনি সিজোফ্রেনিক, কিন্তু তোমরা এমন কোন সিজোফ্রেনিককে ধরে এনে আমাকে দেখাও যিনি এইরকম স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারতেন। গিরীন্দ্র শেখর বলেছেন। এইটি গেল রামকৃষ্ণ প্রসঙ্গ। সারদা মুনির প্রতি অত্যাচার করেছেন কিনা এটাও কিন্তু অনেকে বলেন, এবং সেখানে না দেখে বলেন, না জেনে বলেন। শ্রীরামকৃষ্ণ যা করেছিলেন, দেখুন আমরা যেরকম সাধারণ মানুষ, আমরা তো কেউ স্ত্রীকে শ্রদ্ধা করি না, হয় ভয় পাই নয় ঘৃণা করি, মুখে বলি না সেটা, হয় বেদম ভয় পাই ভেতরে ভেতরে। কারণ স্ত্রী যে কখন কলকাতার প্রতিদিন পীড়িত পুরুষের সংখ্যা বাড়ছে। নন্দিনী ভট্টাচার্য আমার বন্ধু, তিনি এর প্রেসিডেন্ট, প্রত্যেক দিন এবং দুদিন পরে পীড়িত পুরুষেরা বিরাট র্যালি বেরোচ্ছে, ফলে আমরা ভয় পাই আর না হলে ঘৃণা করি। মুখে না বললেও যাতে সংসারটা ঠিক থাকে, ভেতর ভেতরে স্ত্রীকে সমালোচনা করি, তার কোনো কাজকে অ্যাপ্রুভ করি না। শ্রীরামকৃষ্ণ জপের মালাটি সারদামণির পায়ে দিয়েছিলেন, একদিন ভুল করে তুই বলে ফেলেছিলেন। তখনকার দিনে স্ত্রীকে তুই বলাটা চল ছিল, এখনকার মতন। তা সত্ত্বেও ঠাকুর ছুটছেন সারদামণির পিছনে, যখন আবিষ্কার করেছেন যে সারদামণি ছিলেন এবং যতক্ষণ না ক্ষমা চেয়েছেন রাতে ঘুম হয়নি তার। এটা কিন্তু সম্মানের পরিচয়। এবং এমন ভাবে তার স্ত্রীর ব্যক্তিত্বকে তিনি তৈরি করেছিলেন যে ব্যক্তিত্ব সবাইকে নিয়ে চলতে পারে। সারদামণি একমাত্র মহিলা যিনি একটি পুরুষ চালিত সন্ন্যাসীর সঙ্গে 23 বছর ধরে নেতৃত্ব দান করেছিলেন। এবং সারদামণি সম্বন্ধে যখনই কথা হয়েছে তখন আমরা দেখবো যে গিরিশচন্দ্র এবং বিবেকানন্দের মতো লোক তারা গায়ে গঙ্গা জল ছিটিয়ে তবে সারদামণির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এমন তার প্রচন্ড ব্যক্তিত্ব। নন্দলাল বসু লিখেছেন যে সারা দেহটি ঢাকা, পা ছড়িয়ে উদ্বোধনের বাড়িতে বসে আছেন এবং যখনই দেখা হতো মনে হতো এটি পবিত্রতার প্রতিমূর্তি। কতখানি শিক্ষিত ছিলেন সারদামণি। তিনি বলেছিলেন যদি সংসারে শান্তি চাও তাহলে দোষ দেখবে নিজে, পরের দোষ দেখো না। এবং গোটা জীবন তিনি নিজে কিচ্ছু বললেন না, বললেন ঠাকুর আশীর্বাদ করুন। যদি কোথাও ঠাকুরের প্রতি তার বিরক্তি আসতো তিনি বলতেন, যখন দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ এলেন চলে গেলেন, ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, তিনি ভেতর থেকে প্রার্থনা করেছেন যেন প্রতিষ্ঠান তৈরি হয় আধুনিক ভারতবর্ষে, রামকৃষ্ণ মিশন এবং সেটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সেবার মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়েছে। একটি বিখ্যাত বই আছে গোবিন্দ সদাশিব ঘুরির লেখা ইন্ডিয়ান সাধুস, সেইখানে তিনি একটি চ্যাপ্টার লিখেছেন রামকৃষ্ণ মিশনের ওপর। সেই চ্যাপ্টারে গোবিন্দ সদাশিব ঘুরি লিখছেন
যে সোশ্যাল সার্ভিস of various kinds have come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. Unending names have gained favor among all sects of Indian sadhus. Christopher Isharu যখন স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের ভূমিকা লিখছেন, সেই ভূমিকায় বলছেন যে এটি হচ্ছে আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। Spiritual truth is eternal, but it has to be restated and redemonstrated in a human life so that it can solve the varying problems of every succeeding epoch. কেন? কারণ এই আন্দোলন মানুষের চোখের জল মোছানোর চেষ্টা করেছে। সব সাধু যে খাঁটি তা নয়। আমাদের মুশকিল হচ্ছে আমরা সাধুদের থেকে রামকৃষ্ণ দর্শন বোঝার চেষ্টা করি। বহু সাধু আছেন ত্রুটিপূর্ণ, যেমন সংসারেও বহু মানুষ আছেন, কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, কোন অবস্থাতেই রামকৃষ্ণ মিশন চোখের জল মোছানোর ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। ধরুন এই মুহূর্তে লামডিং একটা কাজ হচ্ছে, নার্সারি স্কুল থেকে কলেজ তৈরি হবে। যে স্বামীজি কাজ করছেন আপনারা অনেকেই তাকে চেনেন, স্বামী সর্বজ্ঞানন্দজি, এবং কাজ করা প্রায় অসম্ভব, এত প্রচন্ড ঠান্ডা জায়গাটিতে। সেই ঠান্ডায় তিনি নিয়ত কাজ করে যাচ্ছেন। সে তো খবরের কাগজে নাম বের করার জন্য নয়, তার ইট তৈরি হচ্ছে, একটা বাড়ি তৈরি হচ্ছে, প্রাইমারি স্কুলের ছেলেরা পড়তে আসছে, যারা পড়তে আসছে তার 90% খ্রিস্টান এবং ট্রাইবাল। কই সেখানে তো কনভার্সনের কথা নেই, কই দূরে সরিয়ে দেওয়ার কথা নেই। ফলে প্রত্যেক মুহূর্তে কাজ হচ্ছে। 379 কোটি টাকা 2018-19 খরচ হয়েছে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে 1000 কোটি টাকার উপরে। ফলে রামকৃষ্ণ মিশন কাজ করেই চলেছে। রামকৃষ্ণ মিশনের উপর প্রচুর লোকের নানা কারণে রাগ আছে। ধরুন কোন আত্মীয়কে নরেন্দ্রপুরে ভর্তি করাতে গিয়েছিল, ভর্তি হয়নি, সঙ্গে সঙ্গে রাগ গিয়ে পড়লো। কোন সাধুর কাছে গেছেন, সেই সাধুর সেদিন মেয়াজটা খারাপ, হয়তো কোনো রিলিফ মেটেরিয়াল আসেনি বা কিছু। সাধু বললেন, সাধু আপনি আশা করে গিয়েছিলেন আপনাকে দেখে গদগদ হয়ে যাবেন, সাধু হননি, মেয়াজটা খারাপ হয়ে গেল, আপনি সমালোচনা করতে শুরু করে দিলেন। এগুলো তো আছে, এগুলো থাকবে। কিন্তু রামকৃষ্ণ দেবের এবং সারদা মুনির সম্বন্ধে সুনীল গঙ্গোপাধ্যায় একটা অসাধারণ মন্তব্য করেছিলেন। বলেন দেখ, ঠাকুরের বিরুদ্ধে অনেকে কথা অনেকে বলেছেন, তার সমকালে বলেছেন, উত্তরকালে অনেকে বলেছেন, কিন্তু সারদা মুনির কেউ সমালোচনা করেননি। এবং সুনীলদার একান্ত ইচ্ছে ছিল যে সারদা মুনির জীবনী লেখার, কারণ জীবনীর প্রত্যেকটা স্তরে মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা প্রকাশিত হয়েছে। সেইটি আমাদের অনুসরণযোগ্য বলে মনে হয়। ফলে প্রতিবাদ আমাদের করতেই হবে। যদি কেউ বলেন প্রতিবাদ করব না, বলে তো কেউ বলে চলে গেলেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। কিন্তু আমরাও কেন প্রতিবাদ করি না? কারণ আমরা অনেক ক্ষেত্রে ওয়েল ইকুইপ নই। আমরা যদি নিজেরা কম জানি, ফলে কাউন্টার করতে পারি না। কাউন্টার করতে পারলে কিন্তু প্রতিবাদ করা উচিত, তিনি যেখানেই থাকুন। আর আপনি বললেন না শিক্ষিত, শিক্ষিত আমরা কেউ না, আমরা সবাই অক্ষর জ্ঞানী। কেউ বেশি শব্দ শিখেছে, কেউ কম শব্দ। শিক্ষা যখন মানুষ পায় তখন তার মুখ দিয়ে স্বপ্ন এরকম কথা বেরোবে না। আপনি প্রথমে একটা উদাহরণে বললেন যে শ্রীরামকৃষ্ণ বলেছেন গোলাপিকে ধর। আজকের আমাদের মতো মানুষের জন্য তার কি তাৎপর্য? গোলাপি কে? গোলাপি হচ্ছে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। না না, আপনি আপনাকে আসল মানুষকে খুঁজে পেতে হবে। টু রিচ দ্য এন্ড ইউ মাস্ট গেট সামওয়ান হু উইল হেল্প ইউ অর পুশ ইউ টু মুভ ফরওয়ার্ড। আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই দেখা যাবে গুরু খুঁজে পাই না, এবং গুরুর কথা তো ভারতীয় দর্শনে ছত্রছাত্রী আছে। তাই তিনি গোলাপির উদাহরণটা দিচ্ছেন। ওই ছেলেটির চাকরিটাই হতো, তার তো চাকরি হচ্ছে টপ প্রায়োরিটি। চাকরি হতো না যদি ভদ্রমহিলার কাছে না পৌঁছতেন, কারণ সেই ভদ্রলোক তো ভাগিয়ে দিয়েছেন। সেই ভদ্রমহিলার মাধ্যমে তার চাকরিটা তিনি পৌঁছতে পারলেন। সিমিলারলি আমরাও যদি ঠিক মানুষটাকে ধরতে পাই, যিনি আমাদের ত্রুটির কথা স্মরণ করাবেন না, ইতিবাচক বোধগুলো স্মরণ করাবেন, তাহলে আমাদের পক্ষেও এগিয়ে যাওয়া সম্ভব। এই এক্সাম্পলের জন্য তিনি এটাকে বলেছিলেন। অন্য কঠিন এক্সাম্পলে লোকে শুনতো না, কারণ তখন তো গোলাপি সাধারণ মানুষ, তারা গোলাপি বলতে একদম 1 মিনিটে বুঝে গেল। তাই বলছেন গোলাপিকে ধর বলে নিজে সমাধিস্থ হয়ে গেলেন। কিন্তু গোলাপি বলে কিন্তু সেখানে আটকে রইলেন না, বাঁকা হাসি দিলেন না, আর চোখে দেখলেন না, সমাধিস্থ হয়ে গেলেন। একটা প্রশ্ন ছিল, আমি এমনি বললেই শুনবেন? বলো না, বলো। হ্যাঁ, জাস্ট আমি বলছি যে
আমার বাবার কাছে শুনলাম, বা আমরা বসে অনেক সময় যখন গল্প করি তখন এই কথাটা হয়, বিশেষ করে এখন বোধহয় আরো প্রাসঙ্গিক হয়ে গেছে এই সিরিয়ালের জন্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মথুরবাবু একজন ভীষণভাবে রামকৃষ্ণকে ভালোবাসতেন এবং সবভাবে সাহায্য করেছিলেন এবং তার জন্য প্রচুর সকলের সঙ্গে সংঘাতে গিয়েছিলেন। তো আমি শুনলাম যে রামকৃষ্ণ শেষ বয়সে, যখন এই শেষ বয়সে উনি তো খুব অল্প বয়সে মারা গেছে, যখন উনি রোগগ্রস্ত, তখন নাকি ওনাকে লাস্টে দক্ষিণেশ্বরে ঢুকতে দেওয়া হয়নি। রামকৃষ্ণকে হয়নি না, স্বামীজিকে হয়নি। স্বামী যেহেতু বিলেতে গিয়েছিলেন, সেই বিলেতে যাওয়ার পরে ঠাকুরের জন্মদিনে একবার যান, কিন্তু পরের বার থেকে ঢুকতে দেওয়া শুধু হয় না, ত্রৈলোক্যনাথ নক্ষত্রের ছেলে, তিনি স্টেটসম্যানরা প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়েছিলেন যে আমরা তাকে আমন্ত্রণও জানাইনি, আসতেও অনুরোধ করিনি, তিনি নিজের ইচ্ছা এসেছিলেন এবং নিজের ইচ্ছায় এসে কিছুক্ষণ দক্ষিণেশ্বরে থাকেন এবং তারপর চলে যান। সেই পাপের জন্য বা পাপ স্খলনের জন্য ওরা 100 বছর পরে বিবেকানন্দের মূর্তি বসিয়েছে দক্ষিণেশ্বরে। না না, সেটা ঠিক আছে, সে পাপ স্খলন হবে কিনা আমি জানি না, কিন্তু আমি শুনলাম যে রামকৃষ্ণদেবকে বিকজ উনি রোগগ্রস্ত বলে ইনফেকশনের ভয় নাকি ওনাকে ঢুকতে দেওয়া হয়নি, এবং সেটা মন্দিরের বংশধররা করেছে। এটা সত্যি নয় তো? না, কারণ কাশীপুর উদ্যান বাড়িতে যখন গেলেন তখন এতটাই অসুস্থ আর দক্ষিণেশ্বরে যাওয়ার কোনো ইচ্ছেই যাচ্ছিল না, এবং তিনি বলেছিলেন যে শরীর থাকবে না কখন, যখন তিনি দক্ষিণেশ্বরের বাইরে এসে রাত কাটাতে শুরু করবেন। যখন কলকাতায় থাকতেন তখন যতই আড্ডা মারুন রাত্রিরে দক্ষিণেশ্বর ফিরে যেতেন, কিন্তু যখন পরপর কিছুদিন রাত্রিবাস করবেন বাইরে, তখনই বুঝতে হবে এন্ড ইজ নট ভেরি ফার। শারীরিক অক্ষমতার জন্য ওনাকে থাকতে হয়েছিল, ওনাকে হি ওয়াজ নট বার্ড অ্যাকচুয়ালি। না না না, একদম প্রথমে শ্যামপুকুর বাড়ি জায়গাটা ছোট, পরে কাশীপুর উদ্যান বাড়িতে চলে গেলেন, তখন তো আনট্রিটেড ক্যান্সার, না আনট্রিটেড ক্যান্সার, ফলে উপায় তো নেই, ওখানে থাকতে হবে খোলামেলা জায়গার মধ্যে ছিলেন। তার মধ্যেও আড্ডা মতো ওই গলায় ক্যান্সার, তার মধ্যেও ছবি এঁকেছিলেন জাহাজ যাচ্ছে এবং আতা গাছে তোতা পাখি, এবং যদি কখনো ছবিগুলো দেখো দেখবে এক একটা টিয়া বসে কোনোটা অর্ধেক ফল খাচ্ছে, কোনোটা গোটা ফল খাচ্ছে, কোনোটা ঘাড় বিকিয়ে দেখছে। এই রাজাবাজারে পাখি বিক্রি হয়, পাখির পাশে দাঁড়াবে, দেখবে একদম কথামৃত ওই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এত সুন্দর চোখ ছিল ঠাকুরের, নিজে খুব ভালো অভিনয় করতে পারতেন, তো নিজে স্ক্রিপ্ট লিখেছিলেন একেবারে জয়রামবাটিতে, কামারপুকুরে, সেই স্ক্রিপ্ট আমরা দেখেছি, শিবরাত্রিতে যাতে অভিনয় হবে স্ক্রিপ্ট লিখেছিলেন। এবং স্বামীজিও ভীষণ ভালো মিমিক্রি করতে পারতেন। ঠাকুর অসাধারণ, হ্যাবিট যায় মানুষের যায় না। উদাহরণ কি দিচ্ছেন, মেছুনি রাসচুগলি, বোঝো হ্যাবিট সম্বন্ধে ডেভিড হিউম বলেছিলেন যে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান বাট ইট ইজ 10 টাইমস নেচার। ঠাকুরের উদাহরণ কি, যে সুন্দর জায়গায় শুধু দেওয়া হচ্ছে মেছুনিকে, মেছুনি কিছুতেই ঘুমাতে পারছে, তারপরে হাঁসচুগলি নিয়ে আসা হলো, যেই হাঁসচুগলি নিয়ে এসে বস বস করে ঘুমিয়ে পড়লো, অতএব ওর মধ্যেই যে থাকতে অভ্যস্ত। তুমি এক্সাম্পলটা পাবো, সেই ছবি আঁকা, সেই চোখ দেখেছিলেন এক্সিবিশনের চোখ, যেটা আমাদের এই সময়টা বড় ব্যাধি, তার কি উদাহরণ দিচ্ছে, মেছুনির হাতের বাউটি কিনেছে, কেউ সেটা দেখছে না, এখন ক্রেতাদের কাছে নানা আচিরায় সে বাউটিটা দেখানোর চেষ্টা করছে। এক্সিবিশনিস্ট তো তাই হয়, কিছুতে যতক্ষণ না সে এক্সিবিট করতে পারছে না সেই অবজেক্টটাকে, ততক্ষণ নানা চেষ্টা চালিয়ে যায়। দামি ঘড়ি কিনেছে, কেউ যদি ঘড়িটা না দেখে তাহলে কেনাটাই ব্যর্থ হয়ে যায়, কিন্তু এক্সাম্পলটাকে সামনে। শ্রীরামকৃষ্ণের সুবিধা হচ্ছে যে যখনই তুমি পড়বে দেখবে এনগ্রসড হচ্ছে, ডুবে যাচ্ছ কিছুক্ষণের মধ্যে। স্বামীজি তাই জন্য সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতা বলেছিলেন যে দিস ব্রিলিয়ান্ট ম্যান didn't know how to write his own name, but the most brilliant graduates of our university found in him an intellectual giant. He was a strange man, this Paramahansa Ramakrishna. না, আপনি একটু আগে বললেন না যে দক্ষিণেশ্বরে স্বামীজি ফেরার পরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা 100 বছর পরে ওরা সেটা প্রায়শ্চিত্ত করছে। আমার এই প্রসঙ্গে হঠাৎ করে মনে পড়ে গেল যে স্বামীজি যখন ফিরেছিলেন তখন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় স্বামীজিকে স্বীকৃতি দেননি। আজকে এতদিন পরে তারই বংশধরের প্রপার্টিতে বসে আমরা
শ্রীরামকৃষ্ণের। সেখানে আমি এক লাইন সংযোজন করব। গুরুদাস বন্দ্যোপাধ্যায় যেমন স্বামীজিকে স্বীকৃতি দেননি বলে আমরা জানি, কিন্তু আর একটা বড় কাজ আমরা জানি না। 11ই মার্চ 1905 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব হয়েছিল, এবং সেই সমাবর্তন উৎসবে লর্ড কার্জন বাঙালি ছাত্রদের বলেন, দেখো তোমরা মিথ্যাচার কখনো করবে না, মিথ্যাচার করবে না এবং আমাদের মতো সৎ হও। যখন বক্তৃতা শেষ হলো কার্জনের, তখন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের ঘোড়ার গাড়িতে করে সিস্টার নিবেদিতা চলে গেলেন ইম্পিরিয়াল লাইব্রেরিতে। ইম্পিরিয়াল লাইব্রেরিতে কার্জনের একটা বই ছিল যেটা স্যার গুরুদাস পড়েছিলেন, প্রবলেমস অফ দি ফার ইস্ট। সে নিবেদিতা পড়েননি, কিন্তু স্যার গুরুদাস পড়েছিলেন। প্রবলেমস অফ দি ফার ইস্টে একটা ছোট্ট ঘটনা আছে। কার্জন যখন কোরিয়ায় যান তখন তার বয়স 36 বছর। একজন রাজকোট কর্মচারী জিজ্ঞেস করেন, আপনার বয়স কত? কার্জন বলেন, আমার বয়স 40 বছর। কারণ সাহেবরা মনে করতো লাইফ স্টার্টস এট 40, আপনি 40 বছর বয়স না হয় তাহলে কেউ আপনাকে মানবে না। কার্জন সেটা বলেন, কারণ আপনার শরীরটা তো চমৎকার আছে। সেটা তখন কার্জন বলেন সেটা আপনাদের আবহাওয়ার জন্য। স্যার গুরুদাস নিবেদিতাকে নিয়ে স্টেটসম্যানে চলে আসেন। স্টেটসম্যানের এডিটর ছিলেন এস.কে. র্যাডক্লিফ, স্যামুয়েল খেরখাম র্যাডক্লিফ। সেটা শনিবার ছিল, রোববার দিন শুধু খবরটা বেরোয়। তখন রোববার দিন স্টেটসম্যান বন্ধ থাকতো, সোমবার দিন কিচ্ছু বেরোয় না। মঙ্গলবার দিন বেরোলে নিবেদিতার একটি চিঠি চূড়ান্ত গালাগালি দিয়ে যে কেন অতজন সেখানে শিক্ষিত মানুষ উপস্থিত ছিলেন কার্জনকে প্রতিবাদ করলেন না। সাথে একটা র্যাডক্লিফের লেখা পোস্ট এডিটোরিয়াল আর র্যাডক্লিফের একটা ওপিনিয়ন পিস যে কার্জন কতটা মিথ্যাচার করেছে। ফলে দুটোতেই কিন্তু স্যার গুরুদাসের ভূমিকা ছিল। তিনি এমন বিবেকানন্দ সম্বন্ধে সবার সভাপতিত্ব করতে রাজি হননি। উত্তরপাড়ার রাজা বসে বলেন, এবং উত্তরপাড়ার রাজা পিয়ারী মোহন মুখোপাধ্যায় বলিয়ে দেন যে আমি বক্তৃতা সভাপতিত্ব করব, কিন্তু কোথাও স্বামী বিবেকানন্দ বলবো না, বলবো ভাই বিবেকানন্দ। কারণ তিনি অখাদ্য কুখাদ্য খেয়েছেন, কায়স্থ ছেলে ছিলেন, কালাপানি পার হয়েছেন, অতএব তাকে স্বামী বলাটা যাবে না। আসলে আমরা তো জীবনে কনটেক্সচুয়াল, সেটাই অসুবিধে। আমরা একটা করি আরেকটা, দুটোই ছিল, কিন্তু দুটোই ছিল। মানুষ তো পাল্টে যায়। নিবেদিতার গুরুদাস ব্যানার্জি অসম্ভব বন্ধু ছিলেন, এবং নিবেদিতার যে রোববার দিনে যে ব্রেকফাস্ট টেবিল ছিল, যেখানে রবীন্দ্রনাথ যেতেন, সস্ত্রীক র্যাডক্লিফ যেতেন, জগদীশ চন্দ্র বসু যেতেন, সেখানে কিন্তু স্যার গুরুদাস ব্যানার্জি অসংখ্যবার গেছেন। এবং মনে রাখতে হবে, নিবেদিতা কিন্তু ওই একদম সিলেক্টেড লোক ছাড়া ওই সানডে ব্রেকফাস্টে নেমন্তন্ন করতেন না। তার যদি লেচ্ছদের প্রতি একটা রিজার্ভেশন থাকতো তাহলে ওখানে তিনি যেতেন না, কারণ মাটিতে বসতে হতো, নিবেদিতা খাবার সার্ভ করতে, সেই খাবারটা খেতে হতো। কিন্তু অসাধারণ ছিল সেই নিবেদিতার ব্রেকফাস্ট টেবিল, এবং সে কথা গড়িয়ে দুপুর থেকে মাঝে মাঝে বিকেল হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ তরুণ বাবুকে, সাপ্লিমেন্ট করে দেওয়ার। আর কেউ কিছু বললে বলুন, কোন প্রশ্ন থাকলেও বলতে পারেন, কোন সন্দেহ, কোন মন্তব্য। বলছিলাম, আপনি যেমন বললেন বিবেকানন্দকে ভাই বলেছিল, ঠাকুরকে পরমহংস কি হিসাবে বলতেন সেইটা একটু জানতে চাই। ভৈরবী ব্রাহ্মণী তিনি কলকাতার পণ্ডিতদের ডাকলেন, ডেকে বললেন, শাস্ত্রে যাকে পরমহংস বলা হয়েছে এই মানুষটির মধ্যে সেই গুণের প্রকাশ দেখা যায়। পরমহংস মানে দুধ এবং জল যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে দুধটা তিনি খেয়ে নেন, জলটা পড়ে থাকে। কলকাতার যারা পণ্ডিত সমাজ ছিলেন তারা বিচার করে শ্রীরামকৃষ্ণকে পরমহংস আখ্যা দেন, নাম দেন। শিবনাথ শাস্ত্রী ঠাকুরের কাছে আশা ছেড়ে দিয়েছিলেন, বলে তুমি আমাকে যাও না কেন? বলেন, 3টা কারণে যাই না। তুমি নিজেকে পরমহংস বলো, যারা থিয়েটার করে আর মদ খায় তাদের কাছে আসতে দাও। তাহলে ঠাকুর বলেছি, আমি তো বলি না, ওরা বলে। এই যে জীবনটাকে আমি ফ্রেন্ড তো ভাবা যায় না। আমি কর্তা, বাবা, গুরু, 3টে কথা আমার কাঁটা দেয়। আমি কারোর কর্তাও না, কারোর বাবাও না, কারোর গুরুও না, সচ্চিদানন্দ গুরু, আর আমি হচ্ছি ফ্রেন্ড। এই কথা তো অসাধারণ কথা। গিরিশ ঘোষের রিহার্সাল রুমে চলে গিয়েছিলেন, গিরিশ ঘোষের হাতে একটা গোলাপ ফুল ঠাকুরকে দিলেন। ঠাকুর বললেন, এই ফুল কলকাতার বাবুদের জন্য বা গুরুর জন্য, বাবুও না গুরুও না, বলে ফুলটা ফেরত দিয়ে দিলেন।
জীবনের প্রত্যেক স্তরে মানুষকে মিশতে হবে বলে অহংকারটাকে জিরো করে পেরেছিলেন। সেটাই তো সবচেয়ে বড় শিক্ষা। আমার আনন্দ হচ্ছে একটাই কারণে, যে আজকে বিশেষ দিনে আমাদের অন্তত কিছুক্ষণ রামকৃষ্ণ চিন্তায় মনটা আটকে গেল। এই যে সবুজ রঙের কোট পরা, লাল পাড় ধুতি, পায়ে চটি জুতো, শীতকালে আবার মোজা, কায়দা করে দাড়ি কাটা, এবং আরেকখানা জিনিস মনে রাখতেন, কিন্তু প্রচুর কথা বলতেন, মুখে কাবাব চিনি রাখতেন মাউথ ফ্রেশনার হিসেবে। এ ভাবা যায়। দোলের এই পুণ্য লগ্নে প্রাক বসন্ত উৎসবে ঠাকুরের প্রতি এটি আমাদের শ্রদ্ধার্ঘ। আমি আমাদের বাকচক্রের প্রধান মানুষ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ জ্ঞাপনের ঊর্ধ্বতা আমি করবো না, আমি খালি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার কাছ থেকে প্রণাম করছি। এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে পরে ভবিষ্যতে আমরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে করি, সেটা তরুণবাবু প্রথম সভায় বলেছেন। যদি আপনাদের অসুবিধা না থাকে দয়া করে এসে আমাদের ধন্য করবেন, যে এইরকম একটা অনুষ্ঠানে যাতে আমরা সবাই মিলে আমাদের নিজেদের জ্ঞানটা আরেকটু কিছু বাড়াতে পারি। পরবর্তী অনুষ্ঠান হচ্ছে মার্চ মাসে, এপ্রিল মাসে সেকেন্ড স্যাটারডে, দ্যাট ইজ নরমালি। আদারওয়াইজ আমাদের ফ্লায়ার তো আপনারা আশা করি পান। আমরা নানাভাবে চেষ্টা করি বিলি করতে, ওই হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, আমরা মাসের দ্বিতীয় শনিবার বসবো। এবার দ্বিতীয় শনিবারটি একটু আমার অসুবিধা আছে বলে আমরা এগিয়ে নিয়েছি। আমরা প্রত্যেক মাসে মাসে একটা এমন টপিক রাখবো যেটা কলকাতার ইতিহাসের সঙ্গে, আমাদের হেডিং কিন্তু রামকৃষ্ণ তার সংকাল। এই সময়কার কলকাতার ইতিহাস আমরা জানি না, আমরা সেটাই আলোচনা করব। এবং আমাদের আরেকটি আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন বলে মনে করি, আমরা কিন্তু বছরে দুটো বই বের করব। এই যে বলাগুলো হচ্ছে সেইটা কিন্তু আমরা লিখিত আকারে বই বের করবো। প্রথম বইটা ইচ্ছে আছে আমাদের জুলাই মাসে, এবং দ্বিতীয় বইটা ইচ্ছে আছে জানুয়ারি মাসে। এবং প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্টিং টপিক চলবে যেটির সঙ্গে কলকাতার ইতিহাস যুক্ত, এবং তিনি রামকৃষ্ণের সময় ঘটেছিল। রেনেসাঁ সাহেবরা বলে, আসলে সাহেবরা রেনেসাঁটাকে আবিষ্কার করেছিল, তারা কিছু ঢোকায়নি, তারা কলকাতায় বিশিষ্ট জনদের আবিষ্কার করেছিল। আবিষ্কার না করলে আমরাই হয়তো জানতে পেতাম না। যেমন ধরুন শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করেছিল কিন্তু স্টেটসম্যান। আমাদের দেশি কাগজ যখন চূড়ান্ত তার সমালোচনা করছে, তখন তিনি থিয়েটার দেখতে গেছেন স্টারে, তার হেডিং দিচ্ছে স্টেটসম্যান, সোল ডিজলভস ইন সংকীর্তন, দিস ইজ দ্য ড্রামা আফটার ওয়াচিং হুইচ রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বর ওয়েন্ট ইনটু ট্রান্স। যখন বিবেকানন্দ আমেরিকায় বিখ্যাত হচ্ছেন, তখন স্টেটসম্যান কাগজ রিপোর্ট করতে গিয়ে রামকৃষ্ণের কথা এনেছেন, এবং সেখানে বলছি যে he left home, he was a disciple of Paramahansa Ramakrishna Dakshineshwar and left home some years back. Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. এইটা পরে লোকে বুঝলো যে এই নরেন্দ্রনাথ হচ্ছে বিবেকানন্দ। কারণ বিবেকানন্দের নাম তো এই দেশে বেশি চালু হয়নি, সচ্চিদানন্দ এবং বিবিদিশানন্দ নামটাই চলতো। তারও অনেক কারণ ছিল, পলিটিক্যাল কারণ ছিল, সেটা আমি যখন স্বামীজি নিয়ে বলবো তখন বলবো। আচ্ছা, পরের সাবজেক্টটা কি বলবেন? পরের সাবজেক্টটি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলবেন, রামকৃষ্ণর আমলে ইংরেজি শিক্ষা। তখনকার ঊনবিংশ শতাব্দীতে ইংরেজি শিক্ষা কিভাবে চালু হয়েছিল এবং কিভাবে ভাষার মধ্যে দিয়ে সাহেবরা বিভাজন করেছিলেন। রবীন্দ্রনাথের সেই কথা, ফিলোজফার, বিজ্ঞলোক, প্লৌম্যান, চাষা, পামকিন, লাউ কুমড়ো, কুকুম্বার, শশা, এটা পড়ানো হতো ক্লাসে। সেই রকম কিভাবে এটা আমরা আলোচনা করবো সামনের মাসে। আপনাদের আসেন, আমরা খুব আনন্দিত হব। এই প্রসঙ্গে যদি রামকৃষ্ণের সময় ইংরেজি শিক্ষা নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আমরা পিরিয়ডটা শ্রীরামকৃষ্ণের জন্ম, তার মানে 1836 না করে ওটাকে রাজা রামমোহন রায়ের কলকাতা আগমন 1817 করা যাক। আসলে সেটাই তো আসলে সেটাই আমরা করবো। আসলে আমরা ধরে রেখেছি হচ্ছে মেকলের মিনিটস 1835, রামকৃষ্ণ জন্ম 1836, তারপরে কলকাতার যে চেহারা সেটাকে আমরা ধরেছি।
আমরা ওটা ফ্লেক্সিবল করেই দিতে পারি, কে নিজেদের। আচ্ছা, আমাদের একটা ফেসবুক পেজ আছে বাকচক্র বলে, সেখানে ওটা তো পাবলিক ভিউইং এর জন্য ওপেন আছে এবং উনি অ্যাডমিন আছেন, আমরা সকলেই ওখানে আছি। আমরা এই প্রত্যেকটা জিনিস ওখানে পোস্ট করবো, প্রত্যেকটা ইভেন্ট ওখানে পোস্টেড হবে, অ্যানাউন্সড হবে, প্রত্যেকটা ভিডিও আমরা রেকর্ডিং করছি সেগুলো ওখানে পোস্ট হবে এবং আমরা এগুলো একটা সংকলন বার করবার কথা অলরেডি বললাম। প্লাস লাইভ ফেসবুকও দেখা যাবে। ইনফ্যাক্ট আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে আছে তারা যাতে এখানে লাইভ অনুষ্ঠানটা দেখতে